নমস্কার, এসো গল্প পড়ির আজকের এপিসোডে আপনারা শুনবেন লেখক শ্রী সুদীপ্ত নস্করের কলমে একটি ইতিহাস নির্ভর জন্মান্তরের প্রতিশোধের কাহিনী কাজল সরোবর। গল্প পাঠ ও সমগ্র পরিচালনায় আমি প্রীতম। গল্পের বিভিন্ন চরিত্রে বর্ণিশা, ব্রতদীপ, প্রাহি, ইভান, সায়ন্তন, রক্তিম, কুন্তল, সুপ্রভ, অনুশ্রী ও অমিত। শব্দ সংযোজন অমিত। গল্পের সাউন্ড ডিজাইনে শঙ্কর সঙ্গে আজ আছি আমি প্রীতম। পোস্টার ডিজাইনে অনির্বাণ। শুরু হচ্ছে আজকের গল্প লেখক শ্রী সুদীপ্ত নস্করের কলমে কাজল সরোবর। তীব্র গাড়ির হর্নে ঘুমটা ভেঙে গেল স্নেহর। পাশের সিটে এখনো অঘরে ঘুমিয়ে রয়েছে রিমঝিম। অনেকখানি জার্নি করে এসেছে মেয়েটা, তাই ক্লান্ত হওয়াই খুব স্বাভাবিক। অ্যারাইভেল টাইম ভোর 4:30 হলে কি হবে? মেঘলা আবহাওয়ার কারণে মুম্বাই থেকে ফ্লাইট ছাড়তে ঘণ্টাখানেক লেট হলো। তার ফলে কলকাতায় পৌঁছাতে বেজে গেল প্রায় সকাল 6টা। তারপর এয়ারপোর্টের বাইরের একটা রেস্তোরাঁয় সামান্য কিছু ব্রেকফাস্ট খেয়ে তারা রওনা দিল। গন্তব্য মোহনপুর। কলকাতার ট্রাফিকের হই হট্টগোল ছেড়ে গাড়ি বর্ধমান রোড ধরবার সঙ্গে সঙ্গেই স্নেহর চোখটাও যেন জুড়িয়ে এসেছিল। তারপর কখন ঘুমিয়ে পড়েছে আর মনে করতে পারে না। ড্রাইভার বিরক্ত হয়ে ক্রমাগত হর্ন বাজিয়ে যাচ্ছে, আর সতীশ কাকে যেন সামনে থেকে সরে যেতে বলছে। হোয়াট হ্যাপেন্ড? দাঁড়ালে কেন? আর বলবেন না স্যার, দেখুন না পাগলটা কিভাবে রাস্তার মাঝখানে এসে দাঁড়িয়েছে, কিছুতেই সরে না। সতীশ, তুমি যাও, নেমে দেখো ব্যাপারটা কি। বিরক্তি ফুটে উঠল স্নেহর চোখে মুখে। পালা পালা পালা, যা যা সব পালা পালা এখান থেকে। এক ঘরে কণ্ঠস্বরে অসংলগ্ন কথা ভেসে এলো সামনে থেকে। এবার গাড়ি থেকে নামল স্নেহ। গাড়ির সামনে এসে দাঁড়িয়েছে এক কিম্ভূত দর্শন উন্মাদ। পরনে একটা মাত্র নোংরা কাপড়। সম্ভবত সেটা একসময় ধুতি ছিল। সেই ধুতি ছোট হতে হতে আজ এক টুকরো কাপড়ে এসে দাঁড়িয়েছে। ময়লা জট ধরা চুল দাড়ি এমনভাবে মুখমণ্ডলে ছড়িয়ে আছে যে কেবলমাত্র চোখ আর কপালের অংশটুকুই দেখা যাচ্ছে। রোদে পোড়া শীর্ণ কালো দেহ বার্ধক্যজনিত কারণেই বেঁকে সামনের দিকে ঝুঁকে পড়েছে। হাতে মোটা বাঁশের লাঠি। সে আসবে, সে আবার আসবে। পাপীর শাস্তি হবে, পাপীর শাস্তি হবে, পাপীর শাস্তি হবে। পাগলের গলার স্বর আরো চড়া হলো এবার। কি হলো স্নেহ? গাড়ি থেকে নামলে কেন? সামনে ওটা কে? এই গোলমালের মধ্যেই কখন যেন রিমঝিম গাড়ি থেকে নেমে স্নেহর পাশে এসে দাঁড়িয়েছে। পাগলটা এবার ক্ষিপ্রভাবে এগিয়ে এলো রিমঝিমের দিকে। স্নেহ রিমঝিমকে আড়াল করে সামনে এসে দাঁড়ালো। সময় এসে গেছে। অতীত অতীত কখনো পিছু ছাড়ে না, অতীত কখনো পিছু ছাড়ে না, অতীত কখনো পিছু ছাড়ে না। এই দূর হতচ্ছাড়া পাগল কোথাকার। সতীশ ব্যস্তভাবে পাগলটাকে ঠেলে রাস্তার এক ধারে করে দিল। তারপর বলল, গাড়িতে উঠে বসুন স্যার, আমরা চলে এসেছি। ওই দেখুন সামনের বোর্ডটা। একটা বিশেষ দিকে নির্দেশ করল সতীশ। সামনের রাস্তাটা ডান দিকে সামান্য বেঁকে গিয়েছে। সেই বাঁকের মুখেই একটা ফলক। কালো লোহার গেটে মোটা মোটা সাদা অক্ষরে লেখা, মোহনপুর রাজবাড়ি এই দিকে। পাগলটা কি বলছিল সতীশদা? গাড়ি চলতে শুরু করেছে রাজবাড়ির দিকে। পাশে রাখা বোতলের জল খানিকটা মুখে ঢেলে প্রশ্নটা করল রিমঝিম। ও কিছু না ম্যাডাম, বদ্ধ পাগল একটা। ও কি বলে তাও নিজেই জানে না। দিনরাত প্রলাপ বকে আর ওই রাজবাড়ির আশেপাশে ঘুরে বেড়ায়। খিদে পেলে পাশের গ্রামে গিয়ে পড়ে থাকে। গ্রামবাসীরা কখনো দয়া করে দুমুঠো খেতে দেয় বা কখনো দেয় না। তবে ওর ডেরাই রাজবাড়ির ফলকটার নিচে। অধিকাংশ সময়ই ওকে ওখানেই দেখা যায়। স্থানীয় লোকেরা ওকে ছিনু পাগল বলে।
রাজবাড়ির বিশাল ফটকের সামনে এসে কয়েকবার হর্ন দিতে বৃদ্ধ দারোয়ান গেট খুলে দিল। উইন্ড গ্লাসটা নামিয়ে রিমঝিম বাইরের দিকে দেখল। ছবিতে যেমনটা দেখেছিল কাছ থেকে তার থেকে আরো বড় লাগছে রাজবাড়িটা। রিমঝিম আশ্চর্য হলো, সেই 15 সেঞ্চুরির তৈরি রাজবাড়ি এখনো কেমন নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখবার আপ্রাণ চেষ্টা করে চলেছে। বাড়ির দালানের কালো পাথরের বিশাল গম্বুজ পরপর দাঁড়িয়ে রয়েছে বাড়ির সামনে পূর্ব থেকে পশ্চিমে। দালান হতে পাথরের সিঁড়ি সরু থেকে চওড়া হয়ে নিচে এসে লাল নুড়ি পাথরের সঙ্গে মিশে গিয়েছে। সিঁড়ির শেষ ধাপের দুদিকে দুটো প্রায় ভেঙে এবং ক্ষয়ে মাটির সঙ্গে মিশে যাওয়া স্তম্ভ দেখে স্নেহ বলল, ও দুটো বিশালাকার পাথরের হাতি ছিল একসময়, কালের নিয়মে ক্ষয়ে আজ দশা। প্রাসাদের মাথার উপর দাঁড়িয়ে রয়েছে এক অতিকায় মরচে ধরা ধাতব সিংহ। বিকালের রোদ সেই ক্ষয়িষ্ণু ধাতব সিংহের উপর এসে পড়েছে। প্রাসাদের পূর্বের অংশটা খসে পড়লেও পশ্চিম দিকটা এখনো টিকে আছে কোনো রকমে। সরকারি উদ্যোগে হেরিটেজ প্রপার্টি রক্ষার্থেই সম্ভবত ওই পশ্চিম দিকটা সংস্কার করা হয়েছিল এক সময়। তবে এখন তার দশা তথৈবচ। প্রাঙ্গণের ইতস্তত ছড়িয়ে রয়েছে নানান ধরনের ছোট বড় নষ্ট হয়ে যাওয়া পাথরের মূর্তি। বাড়ির পূর্বে কিছু আগাছার ও শুকিয়ে যাওয়া গোলাপের ঝোপ। দেখলে অনুমান করা যায় এক সময় এদিকটায় বাগান ছিল। পরিচর্যা ও দেখভালের অভাবে আজ এই দশা। বাগানে একটা গোলাকার পাথর খচিত বেদির মাঝে দুটো পাথরের নারী মূর্তি এক বিশেষ মুদ্রায় পরস্পরের অভিমুখে দাঁড়িয়ে। সম্ভবত এটি ফোয়ারা ছিল। পশ্চিমে একটু দূরে বট অশ্বত্থের জঙ্গল, তারই মাঝে একটা মন্দির জাতীয় কিছুর চূড়ার মাথা জঙ্গল ফুঁড়ে যেন বেরিয়ে এসেছে। তার দক্ষিণে খানিকটা ফাঁকা জায়গায় আগাছার ছোট বড় ঝোপঝাড়, তারপর একটা দিঘি। দিঘির সামনে শান বাঁধানো একটা উঁচু ঘাটও আছে বলে মনে হলো। রিমঝিমের মনটা খারাপ হয়ে গেল। এত বড় এত প্রাচীন এক রাজবাড়ি, না জানি কত ভালো মন্দ ইতিহাস জড়িয়ে জেগে আছে শতাব্দীর পর শতাব্দী, তা আর থাকবে না। মুম্বাইয়ের এক বড় ব্যবসায়ী এই রাজবাড়ির বর্তমান মালিক। এই রাজবাড়ি ভেঙে তৈরি হবে সুবিশাল বেঙ্গল হেরিটেজ হোটেল। সেই সূত্রেই স্নেহ আর রিমঝিমের এখানে আসা। স্নেহ মুম্বাইয়ের নামকরা একজন আর্কিটেক্ট অ্যান্ড হেরিটেজ কনজারভেশনিস্ট। তার কাজ হলো এই সমস্ত হেরিটেজ ম্যানশনগুলিকে পুনঃসংস্করণ করা, অর্থাৎ সেগুলিকে ভেঙে সেই একই ধাঁচে কমার্শিয়াল বিল্ডিং বা হোটেল তৈরি করা। এই প্রজেক্টটা তার এক মারোয়ারি ব্যবসায়ী বন্ধু দীনেশ পাখিরার। তাঁরই অনুরোধে কাজটা নিয়েছে স্নেহ। রিমঝিমের সঙ্গে স্নেহর বিয়ে হয়েছে 1 বছর হলো। কলেজ থেকে প্রেম, আর পরে সেই টিনএজ প্রেম বিবাহের স্বীকৃতি পেয়েছে। রিমঝিম মুম্বাইয়ে একটা সফটওয়্যার কোম্পানিতে কাজ করত। এত দিনের কাজ কিছুতেই ছাড়ার ইচ্ছে ছিল না রিমঝিমের, কিন্তু উপায় নেই। স্নেহ রিমঝিমকে মুম্বাইতে একা ছেড়ে কিছুতেই মোহনপুরে আসবে না। আই এম নট গোয়িং এনিওয়্যার উইদাউট ইউ। এতে আমার প্রজেক্টটা হাতছাড়া হয়ে গেলে যাবে, পরিষ্কার জানিয়ে দিয়েছিল স্নেহ। অগত্যা রিমঝিমকে সব ছেড়ে ছুড়ে পতিব্রতা স্ত্রী হয়ে স্নেহর সঙ্গ দিতে হয়েছে। এত বড় একটা প্রজেক্ট রিমঝিমের জন্য হাতছাড়া হয়ে যাবে, সেটা মোটেই ভালো দেখায় না। তাই সে তার কোম্পানি থেকে বড়সড় লিভ নিয়ে চলে এসেছে। অবশ্য এখানে আসার আগে প্রথমে রিমঝিম এই ধ্বংসপ্রায় বাড়িটিতে থাকতে হবে শুনে বেঁকে বসেছিল। রিমঝিম ভীষণ আপত্তি করে বলেছিল, না না, ও বাড়িতে আমি থাকছি না। এতদিনের পুরনো রাজবাড়ি কোথায় কখন কি মাথার উপর খসে পড়ে কে বলতে পারে। হয়তো দেখবে শুয়ে আছি, রাতে চুনসুরকির সাথে বিশাল একখানা পাথরের চাঙড় ভেঙে পড়লো মাথার উপর। বাপরে, শেষে ঘুমের ঘরে প্রাণটা যায় আর কি। ওহো, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। রাজবাড়ির বেশ কিছু অংশ এখনো বেটার কন্ডিশনে রয়েছে। আমি দেখে এসেছি, সেখানে দিব্যি থাকা যায়। কাজের সুবিধার জন্য রিসেন্টলি রাজবাড়িতে ইলেকট্রিসিটির ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া 15 সেঞ্চুরির প্রতাপশালী রাজরাজাদের তৈরি রাজপ্রাসাদ তোমার আমার মতো রোগা পাতলা দুটো মানুষের ওয়েট ক্যারি করতে না পারলে ওদের আত্মা শান্তি পাবে ভেবেছ? মজা করেছিল স্নেহ।
তারপর আরও বলেছিল, হ্যাঁ, হোটেলের চেষ্টা আমি করিনি ভেবেছ? আশেপাশে মাইল দুয়েকের মধ্যে কোনো ভালো থাকার হোটেল নেই। অবশ্যই মোহনপুরের বাইরে একটা সরকারি লজ আছে, তবে তার অবস্থা এর থেকেও শোচনীয়। তাই সব বুঝে শুনে সতীশকে ওখানেই থাকার বন্দোবস্ত করতে বলে দিয়েছি। রাজবাড়ির ভিতরে একটা চৌকোনা পাথুরে উঠান, সেই উঠানকে ঘিরে অনেকগুলো ছোট বড় ঘর। স্নেহ বলল, আচ্ছা, এই অংশটা রাজবাড়ির বাহির মহল। বাহির মহল পেরিয়ে রিমঝিমরা আরেকটা উঠানে এসে হাজির হলো। এটার আয়তন আগেরটার থেকে ছোট হলেও এর মাথার উপর ছাদ রয়েছে। এটা রাজবাড়ির অন্দরমহল। আচ্ছা, বাড়িটা কতখানি জায়গার উপর তৈরি? রাজবাড়িটার মোট আয়তন 100 একর। ছোট বড় মোট 10টি ভবন আছে। পূর্বের বাগানটা তো তুমি দেখলেই। পশ্চিমে একটি মন্দির ও একটি সরোবর। সম্পূর্ণ রাজবাড়িটা দুটি অংশে বিভক্ত, বাহির মহল ও অন্দরমহল। বাহির মহলটা সম্ভবত দাসদাসী ও বিভিন্ন কাজের লোকেদের জন্য তৈরি করা হয়েছে, আর অন্দরমহলটিতে থাকেন রাজা ও তার পরিবার পরিজনেরা। গাইডদের মতো সতীশ রিমঝিমকে বাড়িটার সম্বন্ধে বলে গেল। অন্দরমহলের বাম দিকে প্রধান কক্ষ, তার পাশ থেকে একটা লোহার সিঁড়ি উপরের দিকে উঠে গেছে। ডান দিকের ঘরগুলো আর আস্ত নেই। বাম দিকে নিচ থেকে উপরের সমস্ত ঘর বীর দর্পে মাথা উঁচু করে এখনও দাঁড়িয়ে রয়েছে। সিঁড়ি দিয়ে উঠে উপরের দালানের দক্ষিণ দিকের শেষ প্রান্তের অতিকায় ঘরটিতে রিমঝিমদের থাকার ব্যবস্থা হয়েছে। দালানের উত্তরেও বেশ কিছু ঘর আছে, তবে উপরের সারি সারি ঘরগুলির মধ্যে এটি একমাত্র থাকার উপযুক্ত। সতীশ ঘরটা বেশ ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে গেছে। ঘরের এক পাশে একটা লোহার খাটে টান টান করে বিছানা পাতা। খাটের দুপাশে তেপায়া টেবিল, একটা সুন্দর ড্রেসিং টেবিল এবং একটা ছোট্ট কাঠের বার্নিশ করা আলমারি। এখনও কাঁচা রঙের গন্ধ যায়নি। আর আসবাব বলতে বিশেষ কিছুই নেই। এত প্রাচীন রাজবাড়ির আসবাব সামগ্রী এখনো পর্যন্ত আস্ত থাকবে সেটা ভাবাই বোকামি। দক্ষিণের প্রশস্ত জানালা থেকে শীতল হাওয়া দূরের মাঠ জঙ্গল ভেঙে ছুটে এসে শরীরের সমস্ত ক্লান্তি যেন জুড়িয়ে দিল। স্যার, আপনারা একটু ফ্রেশ হয়ে নিন। এই দালানের সামনের দিকে বাথরুমটা আছে, জল তোলাই আছে। আমি নতুন টাওয়াল আর সাবান ভুজুয়াকে দিয়ে আনিয়ে রেখেছি। নিচের মহলে খাওয়ার বন্দোবস্ত করা হয়েছে। সতীশ, তুমি এখানেই থাকবে তো নাকি? না স্যার, আমার বাড়ি কাছেই, এই মাইল 3 রাস্তা। সে আমি বড় রাস্তায় গিয়ে গাড়ি ধরে চলে যাব। হোয়াট, আর ইউ লিভিং? তবে এখানে থাকবে কে? আরে চিন্তার কোনো কারণ নেই, আমি সব ব্যবস্থা করেই যাব। গাড়ির ড্রাইভার প্রেমনাথের জন্য নিচের একটা ঘরে থাকার বন্দোবস্ত করা হয়েছে। শহরে যেতে হলে গাড়িটা আপনার কাজে লাগবে। আর বাজার রান্নাবান্নার জন্য ভজুয়া তো আছেই, আর আছে দারোয়ান রাম সিং। আর যদি কোনো অসুবিধা হয় জাস্ট একটা কল করবেন। আই এম জাস্ট আ ফোন কল অ্যাওয়ে। আচ্ছা, আজ তবে চলি, কাল ভোর থাকতে থাকতেই আমি এবার চলে আসবো। স্নেহ আশ্বস্ত হলো। খুব বেশি হলে মাস 2 কাজ। ঝটপট সমস্ত ডকুমেন্টেশন প্রসিডিওর কমপ্লিট করে নিতে হবে। তারপর শহর থেকে যন্ত্রপাতি লোক লস্কর এনে একবার কাজ শুরু হয়ে গেলে তখন আর কান পাতা যাবে না শ্রমিকদের হই হট্টগোলে। 1464 সাল, সাতগাঁও। রণসজ্জায় সজ্জিত এক লম্বা বলিষ্ঠ পুরুষ সেনা কক্ষে ধীর পায়ে পায়চারি করছেন। শুক্লা ত্রয়োদশীর চাঁদের আলো জানালা দিয়ে অন্ধকার ঘরে এসে পড়েছে। পুরুষটির বয়স 30 থেকে 35-এর দোরগোড়ায়। পুরুষটি চঞ্চল। তিনি উদ্গ্রীবভাবে কিছু একটার প্রতীক্ষা করছেন। জনাব, হুজুরে আলম আপনাকে ইত্তেলা করেছেন। নিঃশব্দে এক ছায়ামূর্তি দরজার কাছে এসে দাঁড়ালো। চলো। পুরুষটি ছায়ামূর্তিটিকে অনুসরণ করে এগিয়ে গেলেন। आओ सेनापति। খাস মহলের স্বর্ণগদিতে বসে আছেন বাংলার নবাব রুকনুদ্দিন বরবক শাহ। हुकुम करूं जनाब। পরাক্রমশালী বীর সেনাধ্যক্ষ ইসমাইল গাজী শক্ত হয়ে উঠলেন। বাংলা অধিপতি রুকনুদ্দিন বরবক শাহের ঠোঁটের কোণে মৃদু হাসি খেলে গেল। অতিশয় ধূর্ত ও দুষ্ট বুদ্ধি সম্পন্ন প্রকাণ্ড বলশালী দেহের অধিকারী নবাব রুকনুদ্দিন বরবক শাহ। নানা রকম বাসনা থাকলেও যুদ্ধে তাঁর বিরোধিতা করার মতো রাজা ছিল না উত্তর পূর্ব ভূভারতে।
প্রজা নিগ্রহ ও শত্রুদের নিধনে এক আদিম তৃপ্তি অনুভব করতেন নবাব রুকনুদ্দিন। খালিস্তান সে তোমার জন্য একটা তোহফা না হয়েছে, দেখা হ্যায়? জি জনাব। মাথা নিচু করে উত্তর দেয় গাজী। পছন্দ হয়েছে? হ্যাঁ সূচক ইঙ্গিত করে এক পাশে মাথা নাড়ে গাজী। 500 सोने के सिक्के से सिर्फ तुम्हारे लिए खरीद করে আনা হয়েছে খালিস্তানের সবচেয়ে তেজস্বী ঘোড়া, তুফানের মতো ছোটে। রণক্ষেত্রে তোমার হাতেও লাগাম থাকলে তোমার রোকার হিম্মত স্বয়ং তাজাক ইবলিসেরও নেই। যাক, কাজের কোথায় আসি, তুমি তৈয়ার তো? শুধু হুজুরের হুকুমের অপেক্ষা। বেশ বেশ, अब তুমি তোমার সৈন্য নিয়ে বেরিয়ে পড়ো। अगले ईद में कामरूप राज्य আমাদের দখলে হবে ইনশাআল্লাহ। বেশক জনাব। খোদা হাফিজ জনাব। রাজ দরবার থেকে সশব্দে বেরিয়ে গেলেন সেনাধ্যক্ষ ইসমাইল গাজী। রাজধানী সাতগাঁও দুর্গের মূল তোরণের সামনে জড়ো হয়েছে সহস্রাধিক সশস্ত্র সৈন্য। রণসজ্জায় সজ্জিত ঘোড়া ও হাতি সার দিয়ে দাঁড়িয়ে রয়েছে তাদের সামনের সারিতে। গাজী দীপ্ত কণ্ঠে সৈন্যদলের উদ্দেশ্যে বললেন, এক চাঁদের মধ্যে আমাদের কামরূপ রাজ্যে পৌঁছতে হবে। এবারের জং আমরা রাতে লড়ব। কামরূপের বিশাল সেনাবাহিনীর সাথে দিনে ময়দানি জঙ্গে হারানো এক প্রকার নামুমকিন। আমাদের রাতের অন্ধকারে রাজ্যের 3 দিক থেকে আচানক আক্রমণ করতে হবে। বাসির, তুমি তোমার দল নিয়ে বৈশালী হয়ে হিমগিরির পাদদেশ থেকে গিয়ে পঞ্চক রাজ্যে পৌঁছাবে। পঞ্চকের রাজা ইন্দ্রিয়দুজ এই জঙ্গে আমাদের বিরাদারি করবে। তার 200 সৈন্য যোগ দেবে তোমার সাথে। তারপর পঞ্চক থেকে কামরূপে পশ্চিমে তুমি আক্রমণ করবে। খোদা বক্ত। জি হুকুম। তুমি তোমার নৌসেনা নিয়ে মিশ্রি নদীতে পাড়ি দেবে। মণ্ডপ রাজ্য অতিক্রম করে মৃদঙ্গের তটভূমিতে নোঙর করবে তোমার নৌবহর। কামরূপের দক্ষিণ ভাগ দিয়ে রাজ্যে প্রবেশ করবে তুমি, আর আমি যাব পিঞ্জলা হয়ে। আমি আক্রমণ করব কামরূপের উত্তর পূর্ব দিক থেকে। কামরূপের সেনাবাহিনী একটা দিক রুখতে না রুখতে আমাদের আক্রমণ হবে আরো 2 দিক থেকে। সুবাহ কি পহলি কিরণ কামরূপ রাজ্যে পড়তে না পড়তে কামরূপ হবে আমাদের দখলে। ইনশাল্লাহ আমাদের মনসুবা কামিয়াব হবে। শাহী সালতানাত জিন্দাবাদ, শাহী সালতানাত জিন্দাবাদ। 1464 সাল, কামরূপ। রাতের অন্ধকারে রাজ্যের 3 দিক থেকে অতর্কিতে আক্রমণে কামরূপ রাজ্যের বিশাল সামরিক শক্তি তছনছ হয়ে গেল। শাহী সৈন্যরা পিঁপড়ের পালের মতো ছড়িয়ে পড়ল সারা রাজ্যে। ভোরের আলো ফুটতে না ফুটতেই কামরূপের বেশ কিছু অংশ শাহী সৈন্যদের দখলে চলে এলো। এদিকে কামরূপের সুবিশাল সেনাবাহিনী এত সহজে হার মানতে নারাজ। যদিও 3 দিক থেকে ক্রমাগত আক্রমণে কামরূপের আভ্যন্তরীণ অবস্থাও শোচনীয়। আসন্ন বিপদের আঁচ পেয়ে রাজ্যে কোলাহল ও অরাজকতা আগুনের মতো ছড়িয়ে পড়ল। 2 দিনের বিধ্বংসী ঘাত প্রতিঘাতের পর শাহী সেনাবাহিনীও অনেকটা দুর্বল হয়ে পড়ল। এদিকে শাহী সেনা ছাউনিতে রসদ ও খাদ্য সংকটও দিনের সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে উঠতে লাগল। শেষে উপায় খুঁজে না পেয়ে ইসমাইল গাজী কামরূপের সঙ্গে সন্ধি করতে চাইলেন। তিনি রাজাকে স্পষ্টতই জানিয়ে দিলেন, কামরূপের বেশিরভাগ অংশ এখন মুঘল বাদশাহ শাহী নবাব রুকনুদ্দিন শাহের দখলে। আর 2-1 দিনে শাহী সৈন্য রাজদুর্গের লৌহদ্বার ভেঙে ঢুকে পড়বে প্রাসাদের অন্দরমহলে। এখনো সময় আছে। রাজা যদি শাহী সালতানাতের কাছে হার স্বীকার করে কামরূপ রাজ্য শাহী হুকুমতের হাবালে করে দেন, তবে এ যুদ্ধ, এ খুন জখম এখানেই বন্ধ হয়ে যেতে পারে। রাজা মন্ত্রী পারিষদের সঙ্গে অনেক আলোচনার পর মনস্থির করলেন ইসমাইল গাজীর প্রস্তাবে তিনি রাজি হবেন। দূতের হাতে সেই খবর তিনি পাঠিয়ে দিলেন। প্রায় 4 দিন অবিরাম যুদ্ধের পর ইসমাইল গাজী সদল বলে রাজপ্রাসাদে প্রবেশ করলেন। তিনি সমুচিত সদ্ব্যবহার করলেন রাজপরিবার এবং সভা পারিষদদের সঙ্গে। জখমীদের ক্ষতি করা ও নিহত্যদের অত্যাচার করার মনসুবা আমাদের নেই। আপনারা হাতিয়ার ফেলে সন্ধি করতে মঞ্জুর হয়েছেন, সেই জন্য শাহী সালতানাত আপনাদের এহসানমন্দ থাকবে। আজ থেকে শাহী সালতানাতের হুকুমতে চলবে কামরূপ রাজ্য। সকলের সামনেই কথাবার্তা চলছিল। শুধু ছিলেন না একজন, কামেশ্বরের একমাত্র কন্যা সুরঙ্গনা।
রাজকন্যা তার শয়নকক্ষে প্রবল উৎকণ্ঠার সঙ্গে আসন্ন দুঃসংবাদের প্রতীক্ষায় প্রহর গুনছিলেন। রাজা কামেশ্বর আশ্চর্য হলেন। তার বয়স বার্ধক্যের সীমারেখায় এসে উপস্থিত হয়েছে। এই দীর্ঘ সময়ে তার শাসনকালে প্রভূত শত্রু মিত্রের সঙ্গে পরিচয় হয়েছে, প্রভূত জয় পরাজয় এবং প্রভূত অভিজ্ঞতা সাক্ষী হয়েছেন তিনি। এই যাবৎ এমন কর্তব্যপরায়ণ নিষ্ঠাবান পরাক্রমশালী বীরের সঙ্গে তার পরিচয় হয়নি। তিনি যুদ্ধে এক প্রকার পরাজিত হয়েছেন ঠিকই, তবুও এই পুরুষের ব্যক্তিত্বকে মনে মনে শ্রদ্ধা জ্ঞাপন না করে পারলেন না। জনাব, আপনার কোনো কোয়াইশ থাকলে বেঝিঝক পেশ করতে পারেন। যথোপযুক্ত শ্রদ্ধার সঙ্গে বলে উঠলেন সেনাধ্যক্ষ ইসমাইল গাজী। মুশরে পড়া ক্ষীণ স্বরে উত্তর দিল কামেশ্বর, নবাবের হুকুম আমাদের শিরোধার্য। উত্তর ভারতে সব থেকে বড় সেনাবাহিনী এই কামরূপ রাজ্যে। কামরূপের এই সুবিশাল সামরিক শক্তি উত্তর ভারতের গর্ব ছিল এ যাবৎ। আর এই বিপুল সামরিক বাহিনী পরাস্ত হয়েছে আপনার দক্ষ অধিনায়কত্বে। আপনার অভিনব যুদ্ধশৈলী ছাড়া কামরূপ রাজ্য দখল করা সম্ভব হতো না। আপনার মতো বীর সেনাপতির সাথে সন্ধিবদ্ধ হওয়াও কম গর্বের কথা নয়। কামরূপে আপনাকে স্বাগত জানাই। আশা করব কামরূপ ও বঙ্গের মৈত্রী সন্ধি সুদৃঢ় হবে এবং বঙ্গরাজ্য কামরূপ রাজ্যের পূর্বের সম্মান ও গরিমা অক্ষুণ্ণ রাখতে সাহায্য করবেন। জি জনাব, আপ বেফিকর রহিয়ে। 2001 সাল, মোহনপুর। এখানে আসার পর থেকেই একটা অদ্ভুত অস্বস্তি ঘিরে ধরেছে রিমঝিমকে। এত বড় একটা পুরনো বাড়ি, যার মধ্যে কিনা রয়েছে সর্বসাকুল্যে 4 জন। কারোর সঙ্গে দুদণ্ড বসে খোশ গল্প করবে সেই উপায়ও নেই। এখানে রিমঝিমের বিশেষ কোনো কাজ নেই। আর আসার পর থেকেই স্নেহ কি সব প্ল্যান, স্কেচ, ড্রয়িং ইত্যাদি নিয়ে পড়েছে। রাতের খাবার খেয়েই স্নেহ প্রেমনাথের ঘরে গেল। কাল সকালে শহরের বেশ কিছু জায়গায় ওকে যেতে হবে। এখনই প্রেমনাথকে বলে রাখলে ভোরে উঠে সে গাড়ি রেডি করবে। পথের ক্লান্তিতে রিমঝিমের চোখটা জুড়ে আসায় রিমঝিম স্নেহর জন্য অপেক্ষা না করেই উপরের ঘরে চলে গেল। সিঁড়ি দিয়ে উঠে উপরের দালানে এলো রিমঝিম। এখান থেকে বাড়ির সামনের অংশটা অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে। রাজবাড়ির বিশাল পাঁচিলের ওপার থেকে নিশাচর শেয়ালের ডাক ভেসে আসছে মাঝে মাঝে। চাপচাপ অন্ধকার যেন ঘিরে রেখেছে নির্জন বাড়ির চারপাশটা। হঠাৎ একটা গন্ধ নাকে আসতে রিমঝিম থমকে দাঁড়িয়ে পড়ল। খুব পরিচিত একটা গন্ধ, চন্দনের গন্ধ। এই গন্ধ এখানে কোথা থেকে এলো? সারা দালান চন্দনের গন্ধে ভরে আছে। এখনই যেন কেউ ছড়িয়ে দিয়ে গিয়েছে। চন্দনের গন্ধ তার কাছে নতুন নয়। ছোটবেলায় মায়ের সঙ্গে ঠাকুর ঘরে গেলেই এমন গন্ধ পেত রিমঝিম। তবে এই গন্ধে একটা বিশেষত্ব আছে। গন্ধটা নাকে আসতেই মাথাটা ভারী হয়ে এলো রিমঝিমের। একটা অদ্ভুত ঘোর লাগা ব্যাপার রয়েছে এই গন্ধে। উত্তর দিকের ঘরগুলো থেকে একটু একটু করে ধোঁয়া এসে যেন জড়ো হচ্ছে লম্বা দালানটিতে। একটা শীতল স্রোত শিরদাঁড়া বেয়ে রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়ল রিমঝিমের। সখী, খুব কাছ থেকে একটা নারী কণ্ঠস্বর ভেসে এলো তার কানে। মুহূর্তের মধ্যে রিমঝিমের চোখের সামনের দৃশ্যটা পাল্টে গেল। সে আর পুরো রাজবাড়ির দালানে দাঁড়িয়ে নেই। সে দাঁড়িয়ে রয়েছে নবনির্মিত সুসজ্জিত এক রাজবাড়িতে। পায়ের তলায় তার মোটা গালিচা পাতা। মাথার উপর কড়িকাঠ থেকে পরপর ঝুলছে ছোট ছোট বাহারি ঝাড় লণ্ঠন। আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানাবিধ মূল্যবান সামগ্রী। উত্তরের ঘরগুলোর দিকে এগিয়ে রিমঝিম একটি ঘরের সামনে এসে দাঁড়ালো। বিশাল এক কারুকার্য করা চন্দন কাঠের দরজা আঁটো করে আঁটা রয়েছে ঘরটিতে। আচমকা ঘরটা সশব্দে খুলে গেল। ভিতর থেকে বেরিয়ে এলো কতগুলো মেয়ে। তাদের পরনে জরির কাজ করা ঘাগরা জাতীয় পোশাক।
কানের দুল, নাকের ফুল, গলার হার, চুড়ি এবং নূপুর সহ প্রচুর পরিমাণে অলঙ্কারে সুসজ্জিতা তারা সকলেই। ঝমঝম করে নূপুরের শব্দ তুলে তারা রিমঝিমের পাশ দিয়ে চলে গেল। রিমঝিম পায়ে পায়ে ঘরটার দিকে এগিয়ে গেল। ঘরের এক পাশে প্রকাণ্ড এক হাতির দাঁতের পালঙ্কের উপর বিচিত্র নকশা করা মসৃণ টকটকে লাল জামিন বিছানো। এই ঘরেও চোখ ধাঁধানো বাহারি আসবাবের প্রাচুর্যতা লক্ষ্য করা যায়। জানালার কাছে দাঁড়িয়ে রয়েছে একজন অপরূপা নারী। তার অপার্থিব রূপ কোনো স্বর্গের অপ্সরার থেকে কম নয়। তার ম্লান মুখের উপর গভীর চিন্তার ছায়া নেমে এসেছে। একটা অদ্ভুত সুরে, খাটো স্বরে নারীটি আনমোনাভাবে একটা গান গাইছে। রিমঝিম আর একটু এগিয়ে গিয়ে গানের শব্দগুলো শোনবার চেষ্টা করল। এসো হে এসো সখা, রহিনু বসে কতকাল, মোহন হেরিয়া প্রাণে কি সুখ, মোহিনী জানে টুটিয়া সকল বেড়া যায়। সখী, আবার সেই নারী কণ্ঠ। এবার একেবারে রিমঝিমের পিছন থেকে শব্দটা এসেছে। ঘরের ভিতরের নারীটিও ডাকটা শুনতে পেয়েছে মনে হলো। সঙ্গে সঙ্গে সেই নারী ঘুরে তাকালো দরজার দিকে, যেখানে এখন রিমঝিম দাঁড়িয়ে। রিমঝিম, রিমঝিম! চমক ভাঙল রিমঝিমের। এক হ্যাঁচকা টান মেরে স্নেহ তাকে বুকের মধ্যে টেনে আনলো। আর ইউ আউট অফ ইউর মাইন্ড? কখন থেকে পিছন থেকে ডাকছি। ওদিকে কোথায় যাচ্ছিলে? না মানে আমি ওদিকে ওই গন্ধ, ওই মেয়েটা। রিমঝিম স্পষ্ট করে কিছু বলতে পারল না, শুধু অসংলগ্ন কিছু শব্দ বেরিয়ে এলো তার মুখ থেকে। কি গন্ধ? কোন মেয়ে? সামনের দিকে চেয়ে ভালো করে দেখো তুমি কোথায় যাচ্ছিলে। সামনের দিকে তাকিয়ে রিমঝিমের বুকের রক্ত হিম হয়ে গেল। সে অজান্তেই দালানের একটা ভাঙা অংশের কিনারায় এসে দাঁড়িয়েছে। নিচে স্তূপ হয়ে আছে পাথরের ধ্বংসাবশেষ। এখান থেকে পড়লে নির্ঘাত মৃত্যু। পিছন দিয়ে কতবার ডাকলাম, তুমি সাড়া দিলে না। দালানের এই দিকটা হনহন করে এগিয়ে এলে। কি হয়েছিল? রিমঝিম, তুমি ঠিক আছো? আসলে ঘরগুলো দেখতে দেখতে কখনোই আলসের ধারে এসে পড়েছি, ঠিক খেয়াল করতে পারিনি। ব্যাপারটা চেপে গেল রিমঝিম। হয়তো বাড়িটার সম্বন্ধে এত ভাবছে বলেই মনে মনে এমন একটা চিত্রপট কল্পনা করে নিয়েছে। এসব নিছক মনের ভুল ছাড়া আর কিছুই নয়। একটা মন্দিরে বসে রয়েছে রিমঝিম। মন্দিরে প্রতিষ্ঠিত বংশীধারীর পাথরের বিগ্রহটির চোখ দুটি এতটাই জীবন্ত যে সেদিকে তাকিয়ে থাকলে সারা পৃথিবী ভুলে যেতে হয়। এই চরাচরের সমস্ত মায়া, সমস্ত প্রেমের আধার যেন ওই সমাহিত করুণ চোখ দুটির মধ্যে। রিমঝিম আর কিছুই ভাবতে পারছে না। তার জীবনে একটাই লক্ষ্য, একটাই উদ্দেশ্য, এই দেবতার পায়ের কাছে সারাটা কাল এইভাবে পড়ে থাকা। ধূপ ধুনো চন্দন মিশ্রিত এক বিচিত্র গন্ধ মিশে রয়েছে স্তব্ধ হয়ে থাকা পরিবেশে। আর কিছুক্ষণের মধ্যে আরতি শুরু হবে। বিগ্রহের কাছে সে হাঁটু মুড়ে বসে আরতির পঞ্চপ্রদীপ সাজাচ্ছে। তার খুব ইচ্ছে করছে একটা পরিচিত গান গাইতে, যে গান সে শিখেছিল অনেক ছোটবেলায়। কার কাছে শিখেছে সেটা এখন সে মনে করতে পারছে না, তবে সেই গানের সুর, কথা আজও তার মনের মধ্যে গেঁথে রয়েছে। সইকে বা শুনাইল শ্যামনা, কানের ভেতর দিয়া মরমে পশিল গো, আকুলে করিল মোর প্রাণ। সইকে বা শুনাইল শ্যামনা, না জানি কতেক মধু শ্যাম নামে আছে গো,
বদন ছাড়িতে নাহি পারে, জপিতে জপিতে নাম অবশ্য করিল গো, কেমনে পাইব তারে, সইকে বা শোনাইল শ্যামনা। গাইতে গাইতে তার গলা ভিজে আসছে, টলটল করছে চোখের কোণে জমে থাকা জল। হঠাৎ একটা শব্দে ঘুমটা ভেঙে গেল রিমঝিমের। চোখ খুলে দেখল স্নেহ উঠে দরজা খুলছে। তারই বিকট শব্দ ভোরের স্বপ্নটাকে অসম্পূর্ণ রেখে দিল। দক্ষিণের জানালা দিয়ে ভোরের আলো এসে পড়েছে তার বিছানায়। রিমঝিম বিছানায় উঠে বসল। তার কানে যেন এখনো লেগে আছে স্বপ্নে শোনা গানের সুর। আচ্ছন্ন করা ঘোরটা কাটিয়ে টেবিলে রাখা গ্লাসের জল খানিকটা গলায় ঢালল সে। কেমন ঘুম হলো রিম? ভালোই। আসলে গতদিনের জার্নির পর ক্লান্তি ছিল, তাই এক ঘুমে সকাল। এসো বাইরেটা দেখে যাও, কি সুন্দর লাগছে। দালানের সামনেটায় এসে দাঁড়িয়েছে স্নেহ। রিমঝিম উঠে এসে স্নেহর পাশে দাঁড়ালো। দূরে মাঠের ওপারে একটা প্রায় মজে যাওয়া নদীর উপর থেকে জল তীর তীর করে বয়ে চলেছে। নদীর ওপারে ঘন জঙ্গল। ভোরের স্নিগ্ধ রোদ এখনো অবশ্য অরণ্যে প্রবেশ করতে পারেনি। ইটস অ্যামেজিং। ভোরের মোহনপুরের প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ হল রিমঝিম। 1464 সাল, সাতগাঁও। নবাব রুকনউদ্দিন গাজীকে কামরূপ রাজ্য দখল করতে পাঠিয়ে নিজে বরেন্দ্র আক্রমণ করলেন। বঙ্গের মহাপরাক্রমশালী নবাব বরবাক নিজের দুর্দমনীয় যুদ্ধ স্পৃহাকে সংবরণ করে বেশি দিন রাজ্যে স্থির হতে পারেন না। সর্বদা চিলের মতো তাঁর দৃষ্টি থাকে প্রতিবেশী রাজ্যের গতিবিধির ওপর। সামান্য দুর্বলতার আঁচ পেলেই বিশাল পাঠান সেনা নিয়ে ঝাঁপিয়ে পড়েন সাম্রাজ্য দখলের উন্মত্ততায়। বরেন্দ্র রাজ্যের মহারাজা দেববর্মার আকস্মিক মৃত্যুর পর রাজ্যে অরাজকতা সৃষ্টি হয়। মহারাজ দেববর্মার একমাত্র পুত্র সোমেশ্বর নাবালক। বস্তুত রাজবংশে যোগ্য এমন কেউ ছিলেন না যিনি সিংহাসনে বসেন। রাজ্যের এই অসহায়তার সুযোগ নিয়ে নবাব বরবক শাহ বরেন্দ্র দখল করলেন। পশ্চিমের ঘন ভুম্বা অরণ্য, উত্তরে পাহাড় ও দক্ষিণের কুশি নদী বেষ্টিত বরেন্দ্র রাজ্যের শোভা নবাবের মনকে বেশ প্রসন্ন করল। তিনি ঠিক করলেন বরেন্দ্র রাজ্যে তিনি তার স্বতন্ত্র মহল নির্মাণ করবেন। রাজধানী সাতগাঁও থেকে মাঝে মধ্যে এখানে এসে অবসর যাপন করে যাবেন। অদূরে গভীর ভুম্বা অরণ্য থাকায় বন্যজীব শিকারেরও সুবিধা রয়েছে। একদিন সন্ধ্যায় নবাব বরবক শাহ তার নব অধিকৃত প্রাসাদে বসে মহাসচিব মির্জার সঙ্গে রাজকার্য বিষয়ক আলোচনা করছেন। এমন সময় দেহরক্ষী এসে জানালো কামরূপ থেকে এক গুপ্তচর এসেছে। প্রকৃত ঘটনার সঙ্গে নাটকীয়তার রং চড়িয়ে গুপ্তচর ইসমাইল গাজীর কামরূপ দখল এবং কামরূপ রাজ কামেশ্বরের সঙ্গে ইসমাইল গাজীর সন্ধির খবর দিলেন। কুটিল হাসি হেসে গুপ্তচর বিরজা বললেন, এ সন্ধির গুরু অভিসন্ধি আপনার মতো বিচক্ষণ নবাবের পক্ষে অনুমান করা খুব একটা কঠিন নয়। নবাব, আরেকটি কথা আছে, যদি অভয় দেন তো বলি। খানিক ইতস্তত করে চারপাশে চোখ বুলিয়ে হাত কচলাতে লাগলেন গুপ্তচর বিরজা। কামেশ্বরের রাজকুমারীর রূপের সুনাম উত্তর ভারতের সমস্ত রাজ্যের রাজকুমারদের মুখে মুখে। তাদের হৃদয় হরণ করে রাতের ঘুম কেড়েছেন সেই পরমা সুন্দরী। শুনেছি বিভিন্ন রাজ্য থেকে বিবাহের প্রস্তাব এসেছিল ওই রাজকুমারী সুরঙ্গনার জন্যে, কিন্তু সবকটি তিনি প্রত্যাখ্যান করেছেন। সেনাপতি ইসমাইল গাজীর এই অপ্রত্যাশিত সন্ধির পিছনে রাজকুমারী নেই তো? খামোশ বিরজা। অপরাধ নেবেন না ধর্মাবতার, অপরাধ নেবেন না। আমার অনুমান সত্যিও তো হতে পারে। নিষ্ফল ক্রোধে বরবকের চোখে ঘৃণার আগুন জ্বলে উঠল। হিস হিসিয়ে দাঁত কটমট করে তিনি বললেন,
এবার যদি বেবনাথ আর বেফজল হয় তাহলে আমি তোমায় সুলে চড়াবে। 1464 সাল, কামরূপ। সুরঙ্গনা তন্নী, তপ্ত কাঞ্চনবর্ণা, নিবিড় কালো চোখ দুটি শান্ত অপ্রগলভ, সর্বাঙ্গের উচ্ছ্বলিত যৌবন চোখ দুটির কাছে এসে যেন স্থির ও নিস্তরঙ্গ হয়ে গিয়েছে। এই সন্ধিক্ষণে ত্রিবেণীর রাজকুমার প্রদ্যুৎ বর্মার সঙ্গে সুরঙ্গনার বিবাহ ঠিক করলেন কামেশ্বর। রাজ্য পরিচালনার ভার শাহী সালতানাতের হাতে সম্পূর্ণ চলে যাওয়ার আগে এই শুভ কাজটা তিনি সেরে ফেলতে চান। ইসমাইল গাজী প্রতিশ্রুতি দিলেন তাঁর তত্ত্বাবধানে বিবাহের সমস্ত কাজ সম্পন্ন হবে। একজন শুভাকাঙ্ক্ষী মিত্রের মতো তিনিও রাজা কামেশ্বরের পাশে থাকবেন এই সময়। ইসমাইল গাজীর কাছে এই নিকাহ কামিয়াব করার দায়িত্ব এই সুলহার অংশ মাত্র, যে সুলহার ফলে পরাজিত রাজ্য সম্পূর্ণরূপে নিজেদের সমর্পণ করবেন। কামরূপ রাজ্যে সাজো সাজো রব উঠেছে। দুদিন পরই এক শুভক্ষণে রাজকুমারী সুরঙ্গনার বিবাহ রাজকুমার প্রদ্যুৎ বর্মার সঙ্গে। এদিকে রাজ্যে উৎসবের আনন্দ থাকলেও সুরঙ্গনার মনে শান্তি নেই। বাল্যকাল থেকে তিনি চেয়েছিলেন তার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিজেকে উৎসর্গ করতে। বিবাহ করে কোনো এক দাম্ভিক রাজার দাসত্ব করার আকাঙ্ক্ষা তার দুঃস্বপ্নেও ছিল না। পরম গুরু মহাচার্যের মতো কৃষ্ণ নামে নিজের ধ্যান জ্ঞান প্রাণ সমর্পিত করে মাধবের চরণে সারাটা জীবন পড়ে থাকবেন। তিনি যাদব ক্ষত্রিয় বংশের সন্তান। শ্রীকৃষ্ণ সেবা তাঁর রক্তে রয়েছে। তবে কেন আজ সেই রক্তের মর্যাদা রাখতে তাকে তার ধর্ম ভুলে গিয়ে এত বড় পাপ করতে হবে? ত্রিপুরী আশ্রমে থাকতে তিনি কত স্বপ্ন দেখেছিলেন যে গুরুর সঙ্গে ভগবান কৃষ্ণের লীলাধাম মথুরা বৃন্দাবন যাবেন সেই ঐতিহ্যবাহী দ্বারকা নগরীতে। আর ভাগ্যের কি পরিহাস, এর থেকে মৃত্যু বোধহয় অনেক বেশি সুখের ছিল। অনেক চেষ্টা করে দেখেছেন তিনি। পিতা তাঁর আর কোনো কথা শুনতে রাজি নন। তিনি চান এই রাজ্যের সঙ্গে ভালো মন্দ কিছু হওয়ার আগে একমাত্র কন্যাকে একজন সৎ বংশের হাতে তুলে কন্যাদায়ে মুক্ত হতে। তবে কি মৃত্যুই একমাত্র পথ? এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার আগে শেষ চেষ্টা সে করবে। একবার সেনাপতি গাজীকে তার মনের বাসনা জানালে সে কি তাকে ফেরাবে? সুরঙ্গনা লোক মুখে অনেক শুনেছেন পাঠান সেনাপতির উদারতার কথা। ভিন জাত হলে কি হবে, তিনি মানুষটা খারাপ নন। এই সময় এই বিপদ থেকে তাকে কেউ যদি রক্ষা করতে পারেন তবে তিনি হলেন শাহী সেনাপতি ইসমাইল গাজী। গাজী তাঁর কক্ষে বসে খোদা বাক্তের সঙ্গে সুলহার বিষয় পরামর্শ করছিলেন। এমন সময় দরজার কাছে সুরঙ্গনাকে দেখে আশ্চর্য হলেন। সুরঙ্গনাকে দেখে গাজীর বুঝতে বাকি রইল না এই সেই নারী যার নিকাহ হতে চলেছে। রাজকুমারী সুরঙ্গনা, খোদাবাক্ত তুমি এখন এসো। খোদাবাক্ত প্রস্থান করল। সুরঙ্গনাকে দেখে গাজীর হৃদয়ের রুক্ষ জমিতেও তীব্র মাধুকরী স্রোতের প্রবাহ বয়ে গেল। রাজকন্যার খুবসূরতির অনেক তারিফ তিনি শুনেছিলেন লোকমুখে। আজ তাকে কাছ থেকে দেখে গাজীর মনে হলো সমস্ত তারিফ সুরঙ্গনার সৌন্দর্যের কাছে ম্লান হয়ে যায়। এই রূপের কাছে এই দুনিয়ার তামাম মর্দ দুর্বল হয়ে যেতে পারেন, তিনিও দুর্বল হয়ে পড়ছেন না তো? তবে তার বুকের ভিতরে ক্রমাগত দামামা বাজছে কেন? এমন অনুভূতি ইস্পাত কঠিন শরীরের অধিকারী বীর পরাক্রমী সেনাপতি ইসমাইল গাজীর আগে কখনো হয়নি। সুরঙ্গনার রূপের মাদকতা উপেক্ষা করা ইসমাইল গাজীর পক্ষেও সহজ নয়। তার চোখ স্থির অপলক। নুপুরের ঝংকার তুলে সুরঙ্গনা ধীর সমাহিত পায়ে ঘরে ঢুকে এলো। আমি একটা অনুরোধ নিয়ে আপনার কাছে এসেছি। মাথা নিচু করে কঠিন স্বরে বলল সুরঙ্গনা। জানি এভাবে গোপনে অচেনা পুরুষের কক্ষে আসার ধৃষ্টতা আমার জন্য, কিন্তু জানবেন এটা ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। বলুন কি অনুরোধ?
তার আগে কথা দিন আপনি আমায় হতাশ করবেন না। আমি কোশিশ করব আপনাকে সাহায্য করার। আমি এই বিবাহ করতে চাই না। এর কারণ জানতে পারি? প্রশ্ন করল গাজী। সুরঙ্গনা নির্বাক, লজ্জায় ও অস্বস্তিতে তার মাথা নিচু হয়েই রইল। ত্রিবেণীর শাহজাদাকে আপনার পছন্দ হয়নি? শুধু ত্রিবেণী রাজকুমার নয়, আমি পৃথিবীর কোনো পুরুষকেই স্বামী রূপে গ্রহণ করতে পারবো না। গাজীর কপালে কৌতূহলের রেখা। আমি আমার জীবনের সমস্ত প্রেম ভালোবাসা সমর্পণ করেছি আমার ইষ্টদেবতাকে। আমি সারা জীবন তারই সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই। কিন্তু এই কথা আমায় এখন বলার অর্থ কি? রাজ ঐশ্বর্য, রাজ সিংহাসন আমার কাছে মূল্যহীন। এই ধরাধামের প্রকৃত ঐশ্বর্যের উৎস মাধবের চরণে রয়েছে। যে সে চরণের খোঁজ পায় সে এই পার্থিব জগতের সব থেকে বিত্তবান, সব থেকে ধনী। বিবাহের বন্ধনে আবদ্ধ হয়ে সংসারের মায়াডোরে বন্দী হয়ে একজন সাধারণ পুরুষের দাম্পত্য দাসী হয়ে বেঁচে থাকা আমার সম্ভব নয়। আমি মুগলবে বাদশাকে জবান দিয়েছি, এই নিকাহ আমার সখ্ত নিগরানিতে হবে। আমার নজর আন্দাজিতে কোনো রকম গলতি থাকবে না। এরপর আমার জন্য বাদশা বেইজ্জতি হলে কামরূপ রাজ্য আমাদের খিলাফে চলে যাবে। কামরূপ সালতানাতে সরফরোশি আগুন জ্বললে আমাদের আবার আউজার হাতে তুলতে হবে। এতে দুপক্ষেরই নুকসান। তাহলে মৃত্যু ছাড়া আমার আর কোনো পথ নেই। সুরঙ্গনা হেরে যাওয়ার সুরে বলল। দরজার দিকে পা বাড়ালো সুরঙ্গনা। শাহজাদি সুরঙ্গনা। মৃত্যুর দোরগোড়ায় পৌঁছানো চাতক যেন এক ফোঁটা জলের সন্ধান পেল। সুরঙ্গনার মৃতপ্রায় হৃদয়ে যেন পুনরায় প্রাণ ফিরে এলো। একটু আমায় ভাবার সময় দিন। ইসমাইল গাজী নিজের মনেই চিন্তা করতে করতে কক্ষে গভীরভাবে পায়চারি করতে লাগলেন। সুরঙ্গনা স্থির নতমস্তকে দাঁড়িয়ে রইল রুদ্ধ দ্বারের কাছে। খানিকক্ষণ একইভাবে এদিক ওদিক পায়চারি করবার পর তিনি বললেন, এই সময় না সাহায্য করলে হয়তো আল্লাহ তাআলা আমায় কোনোদিনও মাফ করবেন না। নিকাহের আগের দিন রাতে আমি তো পৌঁছে দিয়ে আসবো ত্রিপুরীর আশ্রমে, কেউ জানতে পারবে না। সুরঙ্গনা সম্পূর্ণরূপে আশ্বস্ত হল। আনন্দ ও শ্রুতে তার চোখ ভরে এলো। সে এগিয়ে এসে কৃতজ্ঞতায় করজোরে প্রণামের ভঙ্গিতে মাটিতে বসে পড়ল। আমায় আশীর্বাদ করুন বীর, আমি যেন আমার উদ্দেশ্যে সফল হতে পারি। গাজী তাকে সস্নেহে পায়ের কাছ থেকে উপরে তুলল। এরই মধ্যে ঘটে গেল সবচেয়ে বিস্ময়কর ও আশ্চর্যজনক ঘটনাটা। ইতিমধ্যে নবাব রুকনুদ্দিন বরবক এসে উপস্থিত হয়েছিলেন কামরূপ রাজ্যে। সদল বলে তিনি রাজ তরুণ পেরিয়ে ঢুকে এলেন রাজ অন্তঃপুরে। নবাবকে আসতে দেখে খোদাবাক্ত সদর্পে হুজুরের সামনে গিয়ে দাঁড়ালেন। শাহী সালতানাত জিন্দাবাদ। আমাদের মনসুবা কামিয়াব হয়েছে হুজুর। ইলিয়াস শাহী সাম্রাজ্যের ধ্বজা উঠছে রাজভবনের চূড়ায়। খোদাবাক্ত, আমি কে? এমন অদ্ভুত প্রশ্ন শুনে প্রথমটা ঘাবড়ে গেল খোদাবাক্ত। খোদাবাক্ত, আমি কে? বাংলার নবাব রুকনুদ্দিন বরবক শাহ, আমাদের হুজুর। স্বতঃস্ফূর্ত স্বরে উত্তর দিল খোদাবাক্ত। আর তোমরা? আপনার গোলাম। তোমরা কে? আপনার গোলাম হুজুর। একটা উগ্র শয়তানি হাসি খেলা করে গেল বরবকের চোখে মুখে। আজ তোমায় একটা আহম জিম্মেদারি নিতে হবে খোদাবাক্ত। আমার পুরো ইয়াকিন আছে তুমি তোমার নবাবকে মায়ুস করবে না। হুকুম कीजिए जनाब। तुम्हें ये कामरूप राज्य के मृत्युपुरी में बदलना पड़ेगा। एक तो काफी राज्य जिंदा ना থাকে। आज से सभी को यकीन होगा আমার শাসনে গদ্দারদের কি শাস্তি হতে পারে। খোদাবাক্ত নবাবের আদেশ পালন করতে বেরিয়ে যাচ্ছিল। দাঁড়াও খোদাবাক্ত। হুকুম। গাজী কোথায়? বিনীতভাবে নত মস্তকে প্রণামরত সুরঙ্গনাকে নিজ হাতে উপরে তোলার চরম মুহূর্তে দরজায় এসে হাজির হলেন নবাব রুকনুদ্দিন বরবক ও তার সেনা। গাজীর ওপর তিনি ক্ষুব্ধ ছিলেনই। তার উপর দরজাটা খুলেই সুরঙ্গনার যৌবনের পূর্ণ বিকশিত দুর্নিবার রূপ দেখে পাগল হয়ে গেলেন। তবে গুপ্তচর বীরজার কথাই ঠিক, ইসমাইলের মানসুবা এই ছিল। ইবলিশটা গোপনে তার বিরুদ্ধে সাজিশ করছে। এই জান্নাতের হুরকে গোলাম কাজী তার অগোচরে নিজের করতে চেয়েছিল। রাগে বিদ্বেষে তার চোখ আগুনের ভাটার মতো জ্বলে উঠল।
এমন চতুর কপট ইবলিশকে কি শাস্তি দেবেন সেটাই মনে মনে ঠিক করে নিলেন তিনি। রণসজ্জায় সজ্জিত দানবাকৃতির রুকনুদ্দিন বারবাককে হঠাৎ ঘরে ঢুকতে দেখে ভয়ে বিস্ময়ে চমকে খানিকটা সরে গেল রাজকুমারী সুরঙ্গনা। বারবাকের আকস্মিক আবির্ভাবে ঠিক ততটাই বিস্মিত হয়েছিলেন ইসমাইল গাজী। মনের আকস্মিক বিস্ময়তা কাটিয়ে তিনি নবাবের সামনে এসে দাঁড়ালেন। শাহী সালতানাত জিন্দাবাদ, নবাবের মনসুবা কামিয়াব। গাজীর মুখের কথা শেষ হলো না। নবাব সশব্দে কোমরে তলোয়ার বের করে গাজীর ধর থেকে মাথা আলাদা করে দিলেন। তাজা রক্ত ছিটকে গিয়ে পড়ল সুরঙ্গনার শরীরে। পরিস্থিতির ভয়াবহতা সহ্য করতে না পেরে অস্ফুটে চিৎকার করে সুরঙ্গনা জ্ঞান হারালেন। এক সাংঘাতিক মুহূর্তের সাক্ষী থেকে গেল কয়েকটা স্তম্ভিত শরীর আর কয়েক জোড়া বিস্ফারিত চোখ। 2001 সাল, মোহনপুর। আচ্ছা স্নেহ, এই রাজবাড়ি কোন রাজার আমলে তৈরি? দালান কোঠা থেকে অদূরে দক্ষিণের পরিত্যক্ত সরোবরের খানিকটা অংশ দেখা যাচ্ছে। ভোরের শান্ত রোদ সরোবরের কালো জলে পড়ে চিকচিক করছে। ওই বিশেষ ঘাটে একসময় রানীরা তাদের দাস দাসীদের নিয়ে স্নানে যেতেন। তারপর স্নান করে বাগান থেকে ফুল তুলে সেই ফুল নিজের হাতে গেঁথে ওই ধ্বংসপ্রায় মন্দিরের বিগ্রহ দেবতার পূজায় বসতেন। আজ অতীতের সমস্ত অস্তিত্ব ঢাকা পড়ে রয়েছে লতা গুল্মের ঝোপে। ছোট বড় বট অশ্বত্থের গাছ তাদের শক্ত শাখা প্রশাখা বিস্তার করেছে ঘাটের উঁচু পাথুরে ফটকটাতে। ফটকের ওপরেও সবুজ পুরু শ্যাওলা জমেছে এবং সেখানেও আগাছার জঙ্গল। সেই দিকে চুপ করে তাকিয়ে নানান কল্পনার জাল বুনতে বুনতে প্রশ্নটা করেছিল রিমঝিম। এই রাজবাড়ি সম্ভবত রাজা দেববর্মার আমলে তৈরি। তখন এই রাজ্যের নাম ছিল বরেন্দ্র। প্রতিবেশী রাজ্য বঙ্গে ছিল ইলিয়াস শাহী এম্পায়ার। 1464 সালে ইলিয়াস শাহী সাম্রাজ্যের দ্বিতীয় নবাব রুকনুদ্দিন বারবাক বরেন্দ্র আক্রমণ করে। তখন এই রাজবাড়ি তাদের দখলে চলে আসে। এইসব রাজবাড়ির পরতে পরতে কত ইতিহাস জড়িয়ে থাকে বলো। আমাদের মতো মানুষরা কতটুকুই বা জানতে পারি। ট্রু, ইনফ্যাক্ট আমিও আর বেশি কিছু জানি না। এখানে আসার আগে রিমঝিম এই বাড়ির সম্বন্ধে বিশেষ কিছুই জানতো না, কিন্তু এখানে আসার পর তার বারবার মনে হচ্ছে কিছু একটা এই বাড়ির চারপাশে যেন মিশে আছে, যার সংস্পর্শে এলে মনটা কেমন ভারাক্রান্ত হয়ে আসে। একটা কষ্ট হয়, মনে হয় কত অভিশপ্ত ঘটনার সাক্ষী এই রাজবাড়ি। কাজল সরোবর। আশ্চর্য হলো রিমঝিম, কাজল সরোবর এই নামটা হঠাৎ কেন তার মাথায় এলো? আগে কি শুনেছে এই নাম কারোর মুখে? কই, মনে পড়ছে না তো। এসব কি হচ্ছে তার সঙ্গে? এত মন খারাপ লাগছে কেন তার? অদ্ভুত এক অস্বস্তি ভর করে আছে সব সময়। এক শান্ত স্থবির অথচ মন ভারাক্রান্ত করা অস্বস্তি। ব্রেকফাস্টের পর স্নেহ বলল, আমি আর সতীশ একটু শহরের দিকে যাব। তুমি এর মধ্যে রাজবাড়িটা ঘুরে দেখে নিতে পারো। হ্যাঁ ম্যাডাম, সেই বেলা আপনি রাজবাড়িটা ভালো করে দেখে নিন, দেখবেন খুব ভালো লাগবে। তবে পূর্ব দিকের মহলগুলোতে যাবেন না, ওগুলো পরিচর্যাহীনভাবে পড়ে আছে সেই কয়েক যুগ ধরে। সবগুলো বাদুর চামচিকের বাসা হয়ে গেছে। সতীশ, কাজল সরোবর নামটা শুনেছ? সতীশের ভুরু কুঁচকে গেল। কিছুক্ষণ সন্দিগ্ধ দৃষ্টিতে রিমঝিমের দিকে চেয়ে বলল, আপনি জানলেন কি করে? আমি এই দুদিন আগে জানলাম রামসারেনের কাছে। ওই বাড়ি আমার আগে দেখভাল করত। তা ওরা প্রায় 3 পুরুষ ধরেই মোহনপুর রাজবাড়ির কর্মচারী পদে ছিল। এখন বুড়োর বয়স প্রায় 80-র কাছাকাছি। ছেলেপুলেও নেই, ফলে এই বংশ পরম্পরায় রক্ষিত দায়িত্ব আমার হাতে আসে। ওই পশ্চিমের বড় দিঘিটার একসময় নাম ছিল কাজল সরোবর। সরোবরটার কুচকুচে কালো রঙের জন্যই এমন নামকরণ। সেই 500 বছর আগেকার প্রাসাদের রানীদের সব থেকে প্রিয় স্থান ছিল এই কাজল সরোবর। শুনেছি ঘাটের কোনো এক পাথরে নামটা খোদাই করা হয়েছিল পরবর্তীকালে। পশ্চিমের দিঘিটার কাছে আপনি আগে গিয়েছিলেন বুঝি? হ্যাঁ,
আমি গেছিলাম গতকাল বিকেলের দিকে। তুমি কাল বিকেলে ওদিকে কখন গেলে? তুমি তোমার প্ল্যান ড্রয়িং নিয়ে ব্যস্ত ছিলে, তাই ভাবলাম একটু ঘুরে আসি। বেশ ভালো করেছো। এখন আমরা আসি। হ্যাঁ, ফিরতে ফিরতে আমাদের সন্ধে হয়ে যেতে পারে। পশ্চিমের বিশাল সরোবরটার কাছে এসে দাঁড়ালো রিমঝিম। এদিকে ঝোপঝাড় বেশি ঘন, বিশেষ কেউ একটা কাছে আসে বলে মনে হয় না। রিমঝিম ধীর পায়ে ঝোপঝাড় পেরিয়ে এগিয়ে গেল। শ্বেত পাথর বাঁধানো সরোবরের চারপাশে উঁচু পাড়ে পাথরের ধ্বংসাবশেষগুলো দেখে অনুমান করা যায় এক সময়ে এই সরোবর দারুণ সুন্দর ছিল। তবে সরোবরের টলটলে নিকষ কালো জল দেখলে কেমন ভয় করে। মনে হয় সুদূর ইতিহাসের কোনো এক কালিকাময় রহস্য আজও লুকিয়ে রয়েছে এই গভীর সরোবরের কালো জলে। সরোবরের প্রায় অর্ধেকটা ভরে রয়েছে নীল পদ্মে। এত বড় বড় নীল পদ্ম রিমঝিম আগে কখনো দেখেছে বলে মনে করতে পারল না। সে ঘাটের দুদিকে দাঁড়িয়ে থাকা পাথরের স্তম্ভগুলোর একটির দিকে এগিয়ে গেল। বট অশ্বত্থের শিকড়ে আষ্টে পৃষ্ঠে জড়ানো বিশাল স্তম্ভের উপরের লতা পাতার আস্তরণ হাত দিয়ে সরিয়ে দেখতে পেল লেখাটা। স্তম্ভের গায়ের ছোট্ট একটা শ্বেত পাথরের ফলকে গোটা গোটা হরফে লেখা কাজল সরোবর। মুহূর্তে সামনের দৃশ্যপট বদলে গেল আবার। গতদিন রাতে দেখা অপরূপা নারীটি শ্বেত শুভ্র ঘাটের সিঁড়ির ধাপে বসে রয়েছে আনমনে। পাশে রাখা একটা সোনার তৈরি ফুলের ডালা, পদ্মের পাপড়ির মতো নরম কোমল পা দুখানি জলের মধ্যে নিমজ্জিত। সদ্য স্নাতা নারীটির ভিজে কোঁকড়ানো চুল এলোমেলোভাবে বিছিয়ে রয়েছে তার পিঠে। সেই নারীর ঈর্ষান্বিত রূপ এখন যেন আরো মায়াবী হয়ে উঠেছে। অজস্র সারস ও রাজহাঁসের পাল খেলা করে বেড়াচ্ছে সরোবরের শান্ত সমাহিত জলে। একটা নাম না জানা ফুলের গাছ পাড় থেকে ঝুঁকে পড়েছে ঘাটের জলে। গাছটা ভরে রয়েছে নীল ফুলে, তারই অপূর্ব মিষ্টি গন্ধ ছড়িয়ে রয়েছে চারপাশে। সেই নারী এবার উঠে পাশে রাখা ফুলের ডালাটা হাতে তুলে সেই গাছ থেকে ফুল তুলল। তারপর শান্ত ধীর পায়ে রিমঝিমের পাশ দিয়ে পেরিয়ে গেল। নারীটি রিমঝিমকে যেন দেখতেই পেল না। রিমঝিম তার পিছু নিল। প্রাঙ্গণ পেরিয়ে পশ্চিমের মন্দিরের কাছে এসে উপস্থিত হল সে। এই মন্দিরটি রিমঝিমের চেনা। আজই ভোরের স্বপ্নে সে দেখেছে এই পাথরের নাট মন্দির। মন্দিরের ভিতরের মাধবের বিগ্রহটিও তার অতি পরিচিত। নাট মন্দিরের শ্বেত পাথরের চাতালে বসল সে। তারপর পরম যত্নে ডালার ফুলগুলো তুলে নিজের হাতে মালা গাঁথতে লাগলো নারীটি। চমকে পিছন দিকে ফিরে তাকালো রিমঝিম। প্রথম নারীর গানের সুর টেনে আরেক নারী গান ধরেছে, আর সে এসে দাঁড়িয়েছে একেবারে তার পিছনে। মনের মরম কথা তোমারে কহিয়েথা, শুনো শুনো পরাণের সই। স্বপন দেখিল যে শ্যামল বরণ দে, তাহা বিনু নারো থরথর করে রিমঝিমের শরীর কাঁপতে লাগলো। অস্বাভাবিক মাত্রায় হৃদস্পন্দন বেড়ে গেছে তার। পায়ের তলার মাটি যেন এক মুহূর্তে সরে গেল। চোখ ঝাপসা হয়ে এলো। হাত পা ক্রমশ অবশ হয়ে নিস্তেজ হয়ে এলো। দিদিমণি, ও দিদিমণি, দিদিমণি শুনতে পাচ্ছেন? চোখের জলের ঝাপটা দিতে জ্ঞান ফিরল রিমঝিমের। ধর্মর করে উঠে বসল রিমঝিম। ভজুয়া এসে তার পাশে হাঁটু মুড়ে বসেছে, হাতে তার এক ঘটি জল। পাশে লাঠি হাতে দাঁড়িয়ে বুড়ো দারোয়ান রাম সিং। দিদিমণি, তবিয়ত ঠিক আছে তো? স্থানুবৎ চুপ করে বসে একটু ধাতস্থ হয়ে বলল রিমঝিম। মাথাটা একটু ঘুরে গেছিল। এখন কেমন লাগছে মেম সাহেব? কখন থেকে আমি এরকম পড়ে আছি? খাবার তৈয়ারি করে আমি আপনাকে এইদিকে খুঁজতে এসেছিলাম,
बहुत খোঁজাখুঁজির পর দেখি আপনি পুরানি মন্দিরকে সামনে জ্ঞান হারাই लेटे আছেন। তারপর আমি दौड़ के राम सिंह को बुला के आनी। बहुत डर गया था हम दोनों। এই দিকটা পুরা জঙ্গল দিদিমণি, সাপ টাপও আছে। আপনি একা একা এইদিকে আসবেন না দিদিমণি। আসেন আসেন, খেয়ে দিয়ে বিশ্রাম করবেন, আসেন। দুপুরের খাওয়া দাওয়া করে রিমঝিম নিজের ঘরে এসে বসল। ভজুয়া তাকে ঘর পর্যন্ত পৌঁছে দিয়ে বারবার বলে গেল কোনো অসুবিধে হলে যেন একবার হাঁক মারে, সে জলদি চলে আসবে। রিমঝিমের স্নায়ুগুলো এখনো অস্থির হয়ে রয়েছে, কিছুতেই স্থির হতে পারছে না সে। অস্পষ্ট বিস্মিত স্মৃতির অন্ধকূপ থেকে যেন অজস্র ঘটনা, অজস্র চেনা মুখ একে একে ভেসে আসছে তার চোখের সামনে। আজ সে বুঝেছে কেন এই বাড়ি তাকে এতটা আচ্ছন্ন করে রেখেছিল, কেন একটা মন কেমনের পাহাড় চেপে বসেছিল তার মনের মধ্যে, কেন এতটা অস্থির লাগছিল এই বাড়িতে পা রাখার পর থেকেই। আজ তার সমস্ত প্রশ্নের উত্তর স্পষ্ট হয়েছে। রিমঝিম আজ যে নারীটিকে দেখেছে সে আর কেউ নয়, রিমঝিম নিজেই, তবে অন্য বেশে, অন্য রূপে। 1464 সাল, বরেন্দ্রভূমি। অজ্ঞাত অদৃষ্টে যখন বিধাতা নির্দয়ভাবে জীবন রূপরেখা রচনা করে দেন, তখন শত চেষ্টা করলেও পার্থিব জগতে থেকে তার রূপান্তর ঘটানো সাধারণ মানুষের পক্ষে কঠিন হয়ে পড়ে। সুরঙ্গনার ক্ষেত্রেও এর অন্যথা হল না। কামরূপ রাজ্য শ্মশানে পরিণত করে নবাব সুরঙ্গনাকে এনে তুললেন তাঁর সদ্য অধিকৃত বরেন্দ্রর রাজপ্রাসাদে। দিল্লির মসনদ থেকে ঈদের খাস পায়গাম এসেছে রুকনউদ্দিনের কাছে। সম্প্রতি দিল্লির সুলতান বল্লাল লোদির নজর পড়েছে উত্তর পশ্চিম ভূভারতে। আগে থেকেই এই বিষয়ে যথেষ্ট খবর রয়েছে নবাব রুকনউদ্দিন বরবকের কাছে। উত্তর পশ্চিম ভারতের অন্যতম সমৃদ্ধশীল রাজ্য হল বঙ্গভূমি, যা এখন শাহী নবাব রুকনউদ্দিন শাহের দখলে। বঙ্গভূমি একবার সুলতানের কবজায় চলে এলে উত্তর পশ্চিম ভারতে লোদিদের পার্চেন বুলন্দ করতে সময় লাগবে না। তার অভিজ্ঞ রাজনৈতিক বুদ্ধি এই সময় কাজে লাগাতে হবে। যে কোনো কিমতে বঙ্গভূমির হেফাজত করতেই হবে। তিনি ঠিক করলেন এই বছর তিনি নিজেই যাবেন দিল্লিতে ঈদের পায়গাম নিয়ে। তোফা হিসেবে যাবে 100 সোনার কলস ভর্তি আশরাফি, প্রায় 10 লক্ষ শাহী মোহর, 10টা রণহস্তি এবং প্রায় 500 প্রশিক্ষিত মঙ্গোলিয়ান ঘোড়া। এছাড়াও তিনি সুলতান লোদিকে যে বাড়তি নায়াব চিজ পাঠাবেন, তার কাছে সমস্ত মোহর, আশরাফি ও তামাম খাজানা ফিকা পড়ে যাবে। তিনি বেশক জানেন দিল্লির সুলতানকে কি করে খুশ করতে হয়। কয়েকদিনের মধ্যেই দাসী সহচরী পরিবৃত্ত সুরঙ্গনাকে রাজপুরীর মধ্যে বন্দী করে নবাব সাতগাঁও চলে গেলেন। সামনে ঈদ, সমস্ত কিছুর ইন্তজাম করে নিতে হবে এরই মধ্যে। রোজা শুরু হওয়ার আগেই তিনি সাতগাঁও থেকে দিল্লিতে রওনা দেবেন। বঙ্গভূমি থেকে দিল্লি যেতে হলে বরেন্দ্রভূমির ওপর থেকেই যেতে হয়। সেই পথেই বরেন্দ্র থেকে সুলতানের জন্য আনমোল তোফাটা তুলে নেওয়া হবে। দুলহানের মতো সাজিয়ে সুরঙ্গনাকে যখন সুলতান লোদির কাছে পেশ করবেন, তখন সুলতান লোদির মনের ভাব কি হবে তা সহজেই কল্পনা করতে পারছেন নবাব রুকনউদ্দিন বরবক। এদিকে সশস্ত্র পাহারাদার ও দাস দাসী পরিবৃত্ত হয়ে সুরঙ্গনার দিন কাটতে লাগল বরেন্দ্র রাজ অন্তঃপুরে। একদিন কাজল সরোবরে দাস দাসীদের সঙ্গে স্নান সেরে ফেরার সময় সুরঙ্গনা আবিষ্কার করল পূর্বের রাজা দেববর্মার আমলের পরিচর্যাহীন নাট মন্দিরটা। সুরঙ্গনা ধীর পায়ে গিয়ে উপস্থিত হল মূল মন্দির গৃহে। আলতো হাতে বন্ধ লোহার দরজা ঠেলে ভিতরে চোখ রাখল সুরঙ্গনা। মন্দিরের প্রতিষ্ঠিত আরাধ্য বিগ্রহ দেখে এক অদমনীয় আবেগে চোখের জল ধরে রাখতে পারল না সুরঙ্গনা। ফুঁপিয়ে কেঁদে উঠে মাটিতে লুটিয়ে পড়ল সে। হে পরমেশ্বর, এই কঠিন মুহূর্তে তুমি তোমার ভক্তের সঙ্গ ছাড়লে না। আমি কি করে তোমার
তোমার এই ঋণ শোধাবো, কিন্তু প্রভু, তোমার চরণে নিজেকে সমর্পণ করার ভাগ্য এ অভাগিনীর কি আছে? তুমি কেন বোঝো না? মদনের দাসী হয়ে বাঁচা আমার অভিষ্টে নেই। শয়তানরা আমায় বন্দি করে রেখেছে, তাদের নাকপাশ থেকে আমার মুক্তি নেই। তবে মুরলীধর, আজ আমি তোমায় কথা দিচ্ছি, প্রাণের শেষ বিন্দুটুকু যতদিন দেহে থাকবে ততদিন শুধু তোমারই হয়ে থাকবে, তোমারই আরাধ্যা, তোমারই হয়ে থাকবে, তোমারই হয়ে থাকবে। অঝোর ঝরে হে মোর নয়নের পানি, বাঁশির শব্দে হারাইল পরাণী, আকুলে কিবা এ দাসীর মন, বাজায় কিশোর বাঁশি নন্দের নন্দন। নিস্তরঙ্গ বাতাসে রসের লহর তুলে এক অদ্ভুত সঙ্গীত প্রবাহিত হচ্ছে। সুরঙ্গনা মুগ্ধ হয়ে হারিয়ে গেল সেই সুর প্রবাহে। ত্রিপুরী আশ্রমে থাকাকালীন বিদ্যাপতির মৈথিলি ভাষায় শ্রীকৃষ্ণ পদ এবং জয়দেবের পদ সে আগে শুনেছে, কিন্তু এই অদ্ভুত শব্দ আর ভাষায় গড়া এমন সুমধুর রাধার ভজন এই প্রথম সে শুনছে। অর্ধনির্মিলিত চোখে বিভোর হয়ে শুনতে লাগলো প্রাচীরের অপর দিক থেকে ভেসে আসা এক নারী কণ্ঠের অপূর্ব সঙ্গীত। নিত্যদিনের মতোই আজও স্নান সেরে সুরঙ্গনা পুষ্প উদ্যানে এসেছিল মদনমোহনের পূজার ফুল তুলতে। প্রাসাদের পূর্বের এই পুষ্প উদ্যান পূর্বের পাথরের প্রাচীর পর্যন্ত বিস্তৃত। ফুল তুলতে তুলতে সুরঙ্গনা কখন প্রাচীরের খুব কাছে চলে এসেছে খেয়াল করেনি। এমন সময় প্রাচীরের ওপার থেকে এক সুমধুর নারীর কণ্ঠস্বরে অপূর্ব সঙ্গীত শুনে স্তব্ধ হয়ে গেল। তার দেহ মন এক নিবিড় রসাবেশে আচ্ছন্ন হয়ে পড়ে। তানজি, কোথা থেকে এই গান ভেসে আসছে বলতে পারো? মনের আচ্ছন্নতা কাটিয়ে এক দাসীকে জিজ্ঞাসা করল সুরঙ্গনা। ও তো ব্রজেশ্বরী রাজকুমারী। ব্রজেশ্বরী? এক বৈষ্ণবী ভিক্ষুক। ও প্রায় ওর সাথীদের নিয়ে এই পথ দিয়ে যায়। ব্রজেশ্বরীর সঙ্গে সাক্ষাৎ করবার লোভ দমন করতে পারল না সুরঙ্গনা। তানজি, এখনই গিয়ে ব্রজেশ্বরী দেবীকে রাজ অন্তপুরে ডেকে আনো। কেউ বাধা দিলে বলো আমার আদেশ পালন করছো তুমি। কেবলমাত্র রাজপ্রাসাদের মধ্যেই রাজকন্যা বন্দী ছিলেন। নবাবের আদেশ ছাড়া তিনি প্রাসাদের বাইরে যেতে পারবেন না ঠিকই, কিন্তু প্রাসাদের মধ্যে কামরূপের একমাত্র রাজকন্যার ন্যূনতম মর্যাদাটুকু যাতে রক্ষা হয় সেই ব্যবস্থা করে গিয়েছিলেন নবাব রুকনউদ্দিন বরবক। কিছুক্ষণ অপেক্ষার পর সুরঙ্গনা লক্ষ্য করল তানজির পিছনে পিছনে ব্রজেশ্বরী প্রাসাদের দুয়ার থেকে পায়ে পায়ে এগিয়ে আসছে। ব্রজেশ্বরীর বয়স সুরঙ্গনার থেকে সামান্য বেশি। তার স্নিগ্ধ সুষমা ভরা মুখখানি দেখলে মনের যন্ত্রণা এক নিমেষে কেটে যায়। অদ্ভুত মায়ামাখা শান্ত চোখ দুটির মধ্যে রয়েছে বঞ্চিত পীড়িত দুঃখীদের জন্য অপরিমিত প্রেম, স্নেহ আর মমতা। ব্রজেশ্বরীর প্রশস্ত ললাটে নিপুণভাবে চন্দনের রসকলি আঁকা। কাজল কালো বিশাল খোলা চুল কোমর পর্যন্ত চলে গেছে। গলায় তুলসীর মালা, পরনে তার দুধ সাদা থান। দাসীদের চলে যাওয়ার হুকুম করে সুরঙ্গনা। তারপর ব্রজেশ্বরীকে নমস্কার করে বিনীতভাবে বলল, এভাবে আপনাকে অন্তপুরে ডেকে আনার স্পর্ধা মার্জনা করবেন। আপনার সঙ্গীতে আমি অভিভূত। এমন অসাধারণ কণ্ঠের যিনি মালিক, তার সঙ্গ পাবার সৌভাগ্য কজনের হয়? আমার সঙ্গীত তোমার ভালো লেগেছে বুঝি? বেশ, ভারী প্রসন্ন হলাম। পরমেশ্বর শ্রীকৃষ্ণের সংকীর্তন সকলের তরে বিলিয়ে দেওয়াই তো আমার ধর্ম। তানজি বলল, আপনি প্রত্যহ এই পথ হতে সংকীর্তন করতে করতে যান? কোথায় যান? কোথায় আর যাব, সখীদের নিয়ে গ্রামে গ্রামে সংকীর্তন শুনিয়ে ভিক্ষা করে বেড়াই।
শ্রীকৃষ্ণের প্রেমরস শ্রবণে ও আস্বাদনে গভীর শান্তি মেলে। হয়তো সেই জন্যই লোকেদের ডাক আসে। আমিও পরমেশ্বর মদন মোহনের আরাধ্যা। আমারও বড় স্বাদ ছিল এমনইভাবে মুরলীধরের প্রেম সাগরে ডুব দেওয়ার। ধরাধামে বেঁচে থাকার একমাত্র উদ্দেশ্য ছিল মুরলীধরের চরণে নিজেকে উৎসর্গ করা। কিন্তু আমার ভাগ্যে সে সুখ শৈল কোথায়? সখী, করুণা সিন্ধু মুরলীধরকে পাবার সৌভাগ্য সুখীদের কই, বরং দুঃখী অভাগীদের অবলম্বন তিনি। তার করুণাধারা বঞ্চিতদের জন্যই। কিন্তু সখী, তোমার দুঃখের কারণ জানলাম না তো। এরপর সুরঙ্গনা তার সঙ্গে ঘটে যাওয়া করুণ কাহিনীর বৃত্তান্ত দেয় ব্রজেশ্বরীকে। ব্রজেশ্বরী সবটা শোনে মন দিয়ে। তারপর বলে, সখী, প্রভু তার ভক্তের সঙ্গ কখনো ছাড়েন না। তার উপর ভরসা রাখো, তিনি যা করবেন তাতেই মঙ্গল। আমার একটা অনুরোধ রাখবেন? আমি আপনার কাছে শ্রীকৃষ্ণ সংকীর্তন শিখতে চাই, শেখাবেন আমায়? সখী, আমরা একই প্রভুর আরাধ্য। আমাদের দেহ শরীরে ভিন্ন হলেও আমাদের হৃদয়ে একই ঈশ্বরের বাস। সে অর্থে আমরা অভিন্ন। আমি নিশ্চয়ই শেখাবো। এরপর থেকে শুরু হলো আর এক অধ্যায়, ব্রজেশ্বরী আর সুরঙ্গনার অধ্যায়। ব্রজেশ্বরী রোজ একবার করে এসে দেখা করে যায় সুরঙ্গনার সঙ্গে। ব্রজেশ্বরীর শ্রীকৃষ্ণ পদ সুরঙ্গনার মুখে, কখনো সুরঙ্গনার শেখা মৈথিলী পদ ব্রজেশ্বরীর মুখে। তাদের সখ্যতা গভীর হতে থাকে। ঘণ্টার পর ঘণ্টা নাট মন্দিরে গোবিন্দের আরাধনায় তাদের দিন কাটে। এক অপূর্ব সুরের রসধারা প্রাসাদের অন্তঃপুরের অলিন্দে প্রবাহিত হতে থাকে দিনের পর দিন। একদিন স্নান সেরে ফুল তুলে নাট মন্দিরে বসে সুরঙ্গনা প্রতীক্ষা করছিল ব্রজেশ্বরীর। সে এলে তাদের যুগল কণ্ঠের অপূর্ব লহরে মদনমোহনের আরাধনা শুরু হবে। সুরঙ্গনা নিজের হাতে তোলা মুক্তবৃন্ত ফুলের মালা গাঁথতে গাঁথতে আনমনে গাইতে থাকে সম্প্রতি শেখা এক পদ। এরই মধ্যে ব্রজেশ্বরী এসে উপস্থিত হল নাট মন্দিরে। তারপর সুরঙ্গনার সুরে গলা মিলিয়ে ধরল, মনেরো মরম কথা তোমারে কহিয়েথা, শুনো শুনো পরাণের সই। স্বপন দেখিন যে শ্যামল বরণ দে, তাহা বিনু নারো কারণ। ভারী অপূর্ব সুরের মাধুরীতে গুরু চণ্ডীদাসের পদটি সাজিয়েছ। সখী, তোমার কণ্ঠে এ পদ শুনে বড় ঈর্ষা হয়। কি যে বলো সখী, আমার যা কিছু প্রাপ্তি সকলেই তোমার দান। আমার নয়, আমার নয়, সবই করুণাময় প্রভুর করুণা। 2001 সাল, মোহনপুর। কি হয়েছিল রিম? শুনলাম তুমি নাকি অসুস্থ হয়ে পড়েছিলে। হাউ আর ইউ ফিলিং নাও? স্নেহ নিচ থেকে প্রায় দৌড়ে দরজার কাছে এসে প্রশ্নগুলো করল। রিমঝিম শুয়েছিল বিছানার উপর। তার খোলা চোখ দুটো স্থিরভাবে নিবদ্ধ ছিল সিলিংয়ের দিকে। স্মৃতির অতল থেকে উঠে আসা বিচ্ছিন্ন ঘটনাগুলোকে মনে মনে যেন সে সাজাচ্ছিল এতক্ষণ। কখন ফিরলে? বিছানায় উঠে বালিশে ঠেস দেয় রিমঝিম। এই কিছুক্ষণ হলো। ভুজুয়া বলল তুমি নাকি সেন্সলেস হয়ে পড়েছিলে। ও, ভজুয়া তাই বলেছে বুঝি? ধুর, সামান্য মাথাটা একটু ঘুরে গেছিল, তাই বসে পড়েছিলাম। আরে মাথা তো এমনি এমনি ঘুরবে না, নিশ্চয়ই কিছু প্রবলেম হয়েছে। না না, কালই তোমায় নিয়ে শহরের একটা ভালো ডক্টর দিয়ে চেক আপ করিয়ে আনবো। উফ, ডোন্ট ওয়ারি স্নেহ, টেক ইট ইজি। ইটস নাথিং, জাস্ট আ উইকনেস। সত্যি বলছো? আর কোনো অসুবিধা নেই তো? এখন কেমন লাগছে? স্নেহর কাছে এসে বুকে মাথা রেখে বলল রিমঝিম, এই যে তুমি এলে, নাও আই এম টোটালি ফিট। স্নেহকে শক্ত করে জড়িয়ে ধরল। তারপর মধ্যরাতের আধখানা চাঁদ আকাশে ক্ষীণ আলো ছড়িয়ে দিচ্ছে। নিশাচর পাখিদের ডানা ঝাপটানোর শব্দ, শিয়ালদের নিশি উল্লাসের শব্দ প্রাসাদের এই ঘর পর্যন্ত শোনা যায়। তার সঙ্গে এক বিচিত্র ক্ষীণ সুর ঘোরাফেরা করছে রাতের নিস্তব্ধতার সঙ্গে মিশে।
যেন সহস্র যোজন দূর থেকে সুরটা ভেসে আসছে। রিমঝিম কিছুতেই শুয়ে থাকতে পারল না। তার কানে এক টানা বেজে চলেছে সেই সুর। রিমঝিম বিছানা ছেড়ে উঠে বাইরে বারান্দায় এসে দাঁড়ালো। এক দমকা বাতাস এসে মনের অস্থিরতাটা দূর করে দিল এক নিমেষে। চারিদিকটা ভালো করে দেখল রিমঝিম। এই অদ্ভুত জনশূন্যহীন মোহনপুরের নিস্তব্ধতা এই অস্বস্তির সবচেয়ে বড় কারণ। মধ্যরাতে চাপচাপ অন্ধকার যেন প্রাসাদটাকে গিলে খেতে আসছে। নিচে প্রাসাদের লনের দিকে চোখ যেতেই বুক কেঁপে উঠল রিমঝিমের। প্রায় 100 কালো পোশাক পরিহিত সশস্ত্র সৈন্য ভিড় করে দাঁড়িয়ে রয়েছে প্রাসাদের সামনে। বিচিত্র জাদু বলে মুহূর্তে এতগুলো মানুষ কোথা থেকে উদয় হলো বুঝে উঠতে পারল না সে। খানিক তফাতে ঘোড়ার পালকি সার দিয়ে দাঁড় করানো। কত মানুষ, কি বিচিত্র তাদের বেশভূষা। তাদের মধ্যে একটি নারী রিমঝিমের দৃষ্টি আকর্ষণ করল। লোহার শিকলে বন্দী এক নারী প্রায় মাটিতে লুটিয়ে পড়ে রয়েছে, আর তাকে ঘিরে দাঁড়িয়ে একদল সশস্ত্র রক্ষী। কপালে রসকলি আঁকা, মোটা তুলসীর মালা হাতে গলায় জড়ানো। ধুলোয় মাখামাখি সাদা শাড়ি পরিহিত নারীটি রিমঝিমের খুব চেনা। রিমঝিম জানে সে এখন তার অতীতকে দেখছে। গত জন্মের রিমঝিমের সঙ্গে এই জন্মের রিমঝিমের তফাৎ বিস্তর। এক প্রকাণ্ড দেহধারী পুরুষ বেরিয়ে এলেন মহলের ভিতর থেকে। তাকে দেখে সকলে নতজানু করে সেলামের ভঙ্গি করল। রিমঝিম পেল তার পরিচয়। তিনি হলেন সাক্ষাৎ শয়তান, শাহী নবাব রুকনুদ্দিন বরবক শাহ। তাদের কথোপকথন উপর থেকে শোনা যায় না। নবাব বন্দিনীকে হাত নেড়ে কিছু একটা বলছেন। এদিকে দস্যুদের অত্যাচারেও বন্দিনীর চোখের তেজ বিন্দুমাত্র কমেনি। সে তাচ্ছিল্যের হাসি ছুড়ে দিল নবাবের দিকে। জখম হলে কি হবে? সেই নারী বিষধর সাপের মতো দুরন্ত, তেজস্বী, প্রাণসার। এবার বন্দিনী নবাবকে কিছু একটা বলল যা এখান থেকে রিমঝিমের পক্ষে শোনা মুশকিল। নবাব রাগে কাঁপতে কাঁপতে রক্ষীদের আদেশ দিল, আর সঙ্গে সঙ্গে রক্ষীরা টানতে টানতে সেই বন্দিনীকে নিয়ে গেল কাজল সরোবরের উঁচু পাড়ের দিকে। এক অস্বাভাবিক চিৎকারে ঘোর কাটল রিমঝিমের। জেগেছে, আবার আসবে, আবার আসবে, আবার আসবে, জেগেছে, আবার আসবে। পাপীর শাস্তি হবে, পাপীর শাস্তি হবে, পাপীর শাস্তি হবে। ছিনু পাগলা ভোরের জনশূন্য রাস্তায় চিৎকার করে হেঁটে চলেছে। প্রথম ভোরের মৃদু আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে পৃথিবীতে। রিমঝিম আলসের ধারে দাঁড়িয়ে দর দর করে ঘামছে। 1464 সাল, বরেন্দ্রভূমি। এই বন্দি জীবন থেকে কি আর মুক্তি হবে না? গিরিধারী, গিরিধারী, আমায় বলো এদের অভিসন্ধি কি? আমায় নিয়ে এরা কি করবে? নাকি আরো ভয়ঙ্কর কিছু লেখা আছে আমার কপালে? সুরঙ্গনা কাজল সরোবরের ঘাটে বসে চিন্তা করছিল। শান্ত সমাহিত কাজল সরোবরের জলে নিমজ্জিত ছিল তার ফর্সা কোমল পা দুখানি। ছোট ছোট রঙিন মাছগুলো নিশ্চিন্তে খেলা করছে তার পায়ের চারপাশে। রাজকুমারী, ও আপনি এখানে? তানজি এসে বসলো সুরঙ্গনার পাশে। দাসীদের মধ্যে তানজি হলো সুরঙ্গনার সবচেয়ে প্রিয় ও কাছের মানুষ। সুরঙ্গনা জানে আর 5টা দাসীদের মতো তার উপর নজর রাখার জন্য তানজিকে নিয়োজিত করা হলেও তানজি সবার থেকে আলাদা। সুরঙ্গনা লক্ষ্য করল তানজিকে আজ বড় বিষণ্ণ দেখাচ্ছে। কি হয়েছে তানজি? একটা খারাপ খবর আছে রাজকুমারী। সকলে বলা বলি করছে নবাব বঙ্গভূমি থেকে রওনা দিয়েছেন। আজ রাতের মধ্যেই বরেন্দ্রভূমিতে এসে উপস্থিত হবেন। এখান থেকে তোমায় সঙ্গে করে নিয়ে যাওয়া হবে দিল্লিতে। দিল্লির সুলতানের
ঈদের পেগাম রয়েছে। সুলতানকে খুশি করার জন্য বঙ্গভূমি থেকে অনেক মূল্যবান তোফা, ধনরত্ন, নজরানা যাবে। তাদের সাথে যেতে হবে আমাদের। কি ব্যাপার আমায় খুলে বলো তানজি। অন্দরের রক্ষীদের মুখে গুঞ্জন শুনে এলাম, নবাব একই উদ্দেশ্যে তোমায়ও দিল্লি নিয়ে যাচ্ছেন। কি সেই উদ্দেশ্য? সে আমি আমার মুখে বলতে পারবো না রাজকুমারী, আপনি বুদ্ধিমতী, এটুকু শুনে রাখুন, আপনার পরিবর্তে কপট নবাব দিল্লি ও বঙ্গভূমির মৈত্রী সম্পর্ক সুদৃঢ় করতে চায়। সুরঙ্গনার চোখ ভরে এলো। হায় রে বিধাতা, শেষে কিনা এই ছিল তার কপালে। এখন সে কি করবে? এমন সময় তাদের মধ্যে ব্রজেশ্বরী এসে উপস্থিত হল। ব্রজেশ্বরী সুরঙ্গনার মুখে ব্যাপারটা শুনে খানিক চুপ করে রইল। তারপর বলল, সখী, এই বিপদ থেকে বাঁচার একটাই উপায় রয়েছে, যা করার আজ রাতেই করতে হবে। নবাব প্রাসাদে প্রবেশ করলে তার চোখে ফাঁকি দেওয়া মুশকিল হবে। কি করবে বলে ভেবেছ? আমি শুনেছিলাম এই প্রাসাদের একটি গুপ্ত পথ রয়েছে। একবার সে পথ খুঁজে বের করতে পারলে। আমি জানি সে পথ কোথায়। চমকে দুজনে তানজির মুখের দিকে তাকালো। মহারাজ দেববর্মার সময় থেকে আমি এই প্রাসাদে আছি। প্রাসাদের সমস্ত দ্বার, সমস্ত অলিন্দ আমার নখদর্পণে। খুনি পাঠান সেনাদের হাত থেকে বাঁচতে রানী ইন্দুমতী দেবী ও রাজকুমার সোমেশ্বরও সেই পথ দিয়েই প্রাসাদের বাইরে গেছেন। আমি গুপ্ত দ্বারে দাঁড়িয়ে থেকে তাদের বাইরে যেতে সাহায্য করেছিলাম। আজ তারা কোথায় আছেন, কেমন আছেন ভগবানই জানেন। গলা ভিজে এলো তানজির। আমারই চোখের সামনে স্বর্গের মতো রাজপুরী নরকে পরিণত হয়েছিল। কত রাজ আত্মীয় পরিজনের হাহাকার, কত দাস দাসীদের কান্না মিশে আছে এই প্রাসাদে। শুধুমাত্র কিছু উচ্চ পদস্থ সেনাদের শারীরিক ক্ষুধা নিবৃত করার জন্যই হয়তো আমাদের মতো দাস দাসীদের মুণ্ডপাত করা হয়নি এখনো পর্যন্ত। সুরঙ্গনার মনের কষ্টটা দলা পাকিয়ে বুকের কাছে এসে যেন জমতে লাগলো। চোখ ভিজে এলো তার। তানজিকে জড়িয়ে ধরে কেঁদেই ফেলল সুরঙ্গনা। এতে তানজিরও মনের মধ্যে দমিয়ে রাখা কষ্টের কিছুটা লাঘব হলো বোধ হয়। এরপর একটু স্বাভাবিক হয়ে দৃঢ় স্বরে তানজি বলল, আমি রাজকুমারীকে গুপ্ত দুয়ার থেকে বেরিয়ে যেতে সাহায্য করব। হয়তো এই দিনটির জন্যই আমি এখনো জীবিত আছি। তবে সখী, সেই মতো তুমি তৈরি থেকো। আমায় এখন বেরোতে হবে। সমস্ত ব্যবস্থা করে সূর্যাস্তের পর আমি আবার আসব। সূর্যদেব পশ্চিম আকাশে ঢলতে না ঢলতে বরেন্দ্র রাজবাড়ি দাস দাসী রক্ষীদের শোরগোলে জেগে উঠেছে। সমস্ত প্রাসাদ আজ নব কলেবরে সুসজ্জিত। নবাব রকুনউদ্দিন বরবক শাহ বিপুল ধনসম্পদ লোক লস্কর নিয়ে আর কিছুক্ষণের মধ্যেই প্রাসাদে এসে উপস্থিত হবেন। কর্পূর সুবাসিত জলে স্নান করিয়ে দাসীরা এক অপরূপ সাজে সাজিয়ে তুলেছিল সুরঙ্গনাকে। কিন্তু মোহিনী সাজে সুসজ্জিতা সুরঙ্গনার মন ততোধিক বিচলিত। তার মনের অস্থিরতা চোখে মুখে প্রকাশ পাচ্ছে। সে বিরক্ত মুখে দাসীদের বারবার তাড়া দেয়। সে তাদের অনুরোধ করে তারা যেন দ্রুত প্রসাধনের কাজ শেষ করে। সুরঙ্গনাকে সাজানো শেষ করে চুলে সুগন্ধি ধোঁয়া ছড়িয়ে দিয়ে দাসীরা তার ঘর থেকে বেরিয়ে গেল। সুরঙ্গনা খানিকক্ষণ অস্থিরভাবে কক্ষে পায়চারি করে জানালার ধারে এসে দাঁড়ালো। কৃষ্ণপক্ষের চাঁদ স্থিমিত হয়ে আকাশটাকে বড় বিষণ্ণ করে রেখেছে। কিছু ধূসর মেঘ ধীরে ধীরে জমা হচ্ছে পশ্চিমের পাহাড়গুলোর মাথার উপর। সুরঙ্গনার মনে নানান দুশ্চিন্তা বাসা বাঁধছে। তাদের অভিসন্ধি যদি কেউ টের পায়, এই দুঃসাহসিক কাজে ব্রজেশ্বরীর যদি কোনো বিপদ হয়, না না, তার জন্য ব্রজেশ্বরীর কিছু হয়ে গেলে সে নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারবে না। সখী, সুরঙ্গনা চমক ভেঙে ফিরে তাকালো দরজার দিকে। এতক্ষণ সময় লাগলো যে? সব ঠিক আছে তো? তোমায় আসতে কেউ দেখেনি তো? এত লোকের মাঝে আমাকে আলাদাভাবে লক্ষ্য করা সম্ভব নয়। নবাবের জুলুস দেখার আগ্রহে
নগরবাসী প্রাসাদের সামনে ভিড় করেছে। সিংহদ্বারের মুখে তানজি অপেক্ষা করছিল আমার জন্য। সকলের নজর এড়িয়ে সেই আমায় এখানে পৌঁছে দিল। তানজি, তানজি কোথায়? পাছে কেউ সন্দেহ না করে তাই তানজি অন্যান্য দাসীদের সাথেই আছে। আর কিছুক্ষণ পর বরেন্দ্রর সীমান্তে নবাব বিশাল জুলুস নিয়ে হাজির হবেন। তাদের অভ্যর্থনায় ব্যস্ত হয়ে পড়বে সকলে। সেই সুযোগে তানজি আবার ফিরে আসবে। তার সাহায্যে আমরা গুপ্ত পথ দিয়ে প্রাসাদের বাইরে বেরিয়ে পড়ব। কুশি নদীর ঘাটে হরিহর মাঝি নৌকা নিয়ে অপেক্ষা করছে। সেই আমাদের নদী পার করে কুশিনগরে পৌঁছে দেবে। কুশিনগর থেকে একবার গৌড়ে ঢুকতে পারলেই নিশ্চিন্ত। যথা সময়ে নবাব তার বিশাল জুলুস নিয়ে হাজির হলেন প্রাসাদের সিংহদ্বারে। সেনাপ্রধান, উপপ্রধান সহ দাস দাসী ও রক্ষীরা ব্যস্ত হয়ে পড়ল নবাবের অভ্যর্থনায়। আর অপরদিকে চলতে লাগলো সুরঙ্গনার মুক্তির গূঢ় পরিকল্পনা। সুরঙ্গনা ও ব্রজেশ্বরীকে সঙ্গে নিয়ে তানজি প্রাসাদের পিছনের সিঁড়ি বেয়ে নেমে এলো। প্রাসাদের এই দিকটায় সুরঙ্গনা আগে কখনো আসেনি। তানজিকে অনুসরণ করে প্রাসাদের নিচের পূর্ব দিকের সারি সারি ঘরগুলো ফেলে, নাচমহল ফেলে একটা অন্ধকার অলিন্দে প্রবেশ করল তারা। অনুরূপভাবে ডাইনে বাঁয়ে অন্ধকার অলিন্দ অতিক্রম করে একটা ছোট মতো কক্ষে উপস্থিত হলো। তারপর কক্ষটি আয়তনে এতটাই ছোট যে এটাকে এক প্রকার পাথরের কুঠুরি বলা চলে। চৌকোনা ছোট কুঠুরির একদিকের দেওয়াল হাতড়ে কিছু একটা খোঁজার চেষ্টা করলো তানজি। তারপর হাতের মশালটা ব্রজেশ্বরীর হাতে দিয়ে বলল, প্রস্তুত হন, আমি এবার দ্বার খুলব। কোমর থেকে একটা ছোট ছুরি বের করলো সে। মশালের আলোয় ছুরির তীক্ষ্ণ ফলাটা চকচক করে উঠল। এরপর ছুরিটা দেওয়ালের একটা ছিদ্রে বিধিয়ে দিয়ে অদ্ভুত কৌশলে ঘোরাতে লাগলো। প্রায় সঙ্গে সঙ্গে শব্দ করে পাথরের দেওয়াল ফাঁক হয়ে একটি সুড়ঙ্গ পথ বেরিয়ে এলো। রাজকুমারী, আমার কাজ এই পর্যন্ত। বিদায় রাজকুমারী, বিদায় বষ্টুমি। শেষবারের মতো তারা একে অপরকে আলিঙ্গন করল। তারপর ব্রজেশ্বরী মশাল হাতে ঢুকে গেল সুড়ঙ্গে। তার পিছু নিল রাজকুমারী সুরঙ্গনা। মশালের আলো অন্ধকারে মিলিয়ে যেতে তানজি আবার ফিরে চলল। পশ্চিমের পাহাড়ের ঘনীভূত মেঘ ধীরে ধীরে ছড়িয়ে পড়ল সারা আকাশে। অন্ধকারের ঘনত্ব নিবিড় থেকে নিবিড়তর হতে শুরু করেছে। এমন সময় চোখ ঝলসানো বিদ্যুৎ খেলে গেল পশ্চিম আকাশে। চাপা গুরুগম্ভীর শব্দ ভেসে এলো সেদিক থেকে। নদীর জলীয় বাতাস ছড়িয়ে পড়ছে নদীর ধুধু বালুকা তটের উপর। প্রাসাদের গুপ্ত দ্বার থেকে বেরিয়ে সেই বালুকা তটের উপর দিয়ে ছুটতে লাগলো সুরঙ্গনা ও ব্রজেশ্বরী। তাদের মাথার উপর দিয়ে একটা নিশাচর পাখি বিশ্রী শব্দ করে ডানা ঝাপটাতে ঝাপটাতে উড়ে গেল। অদূরে কয়েকটা শিয়াল ঘোরাঘুরি করছিল। মশালের আলো দেখে তারা অন্ধকারে গা ঢাকা দিল। সিংহদ্বারের প্রবল শঙ্খ সিংহাধ্বনি জানান দিয়ে গেল নবাব প্রাসাদে উপস্থিত হয়েছেন। ব্রজেশ্বরী ও সুরঙ্গনা দ্রুত পা চালালো নদীবক্ষের দিকে। এক রক্ষী প্রাসাদের উঁচু পরিখায় টহল দিচ্ছিল। হঠাৎ সে লক্ষ্য করল একটি উজ্জ্বল আলোকবিন্দু ধীরে ধীরে নদীর ঘাটের দিকে এগিয়ে যাচ্ছে। ভালো করে লক্ষ্য করে সে স্পষ্ট বুঝল দুটো অস্পষ্ট অবয়ব সেই আলোর সঙ্গে সঙ্গে এগিয়ে চলেছে। রক্ষীর আর কিছু বুঝতেই বাকি রইল না। কর্ণবিদারিত ঝাঁঝির শব্দে সে রক্ষীদের সতর্ক করল। আর তার প্রায় সঙ্গে সঙ্গে পরীক্ষার আরও 3 দিক দিয়ে বেজে উঠল দামামা। পূর্বের শব্দ প্রশমিত হতে না হতে আরেকটা শব্দ ভেসে এলো প্রাসাদের উঁচু পরীক্ষার উপর থেকে। এই শব্দ তাদের চেনা। রক্ষীরা তাদের দেখে ফেলেছে। ব্রজেশ্বরী এতক্ষণে বুঝেছে সে কি ভুল করেছে। তার হাতের মশালটাই তাদের এই ভয়ঙ্কর বিপদের সবথেকে বড় কারণ। ব্রজেশ্বরী ক্ষিপ্রতার সঙ্গে মশালটা ছুঁড়ে দিল নদী তটের জেগে ওঠা এক ঝোপের মধ্যে।
নিকষ অন্ধকারে কুহেলির মতো মশালের আলো ঝোপে পড়ে চুল্লির মতো দাউ দাউ করে জ্বলতে লাগলো। প্রাণপণে ঘাটের দিকে ছুটতে শুরু করলো তারা। পিছনে ঘোড়সওয়ার রক্ষীরা ঝড়ের বেগে এগিয়ে আসছে তাদের দিকে। অন্ধকারে ছুটতে ছুটতে বালু তটে বিচ্ছিন্নভাবে ছড়িয়ে থাকা পাথরের একটিতে হোঁচট খেয়ে সজোরে মাটিতে পড়ল ব্রজেশ্বরী। তীব্র যন্ত্রণায় অস্ফুটে আর্তনাদ করে উঠল সে। একবার ওঠার চেষ্টা করে আবার মাটিতে লুটিয়ে পড়ল। ডান পায়ে তীব্র যন্ত্রণা অনুভব করল। ব্রজেশ্বরী বুঝল তার পক্ষে আর ওঠা সম্ভব নয়। সুরঙ্গনা ছুটে এসে ব্রজেশ্বরীকে ওঠানোর বৃথা চেষ্টা করলো কয়েকবার। শিগগির ওঠো, শয়তানগুলো চলে এলো যে। সখী, আমি আর যেতে পারবো না, তুমি যাও যাও যাও। আমি কোথাও যাব না, গেলে একসাথে যাব এবং মরতে হলে দুজনে একসাথেই মরব। তুমি ওঠার চেষ্টা করো, এই যে আমার কাঁধে ভর দাও, তুমি ঠিক পারবে। প্রভুর দোহাই, তুমি তুমি চলে যাও, আমি আর পারবো না সুরঙ্গনা। তুমি আর সময় নষ্ট করো না। না না, তোমায় এমন অবস্থায় ফেলে আমি কিছুতেই যাব না। এইভাবে আমার ত্যাগ, আমার পরিশ্রম ব্যর্থ হতে দিও না সখী। তাকিয়ে দেখো, তোমার ভবিষ্যৎ, তোমার স্বপ্ন তোমায় হাতছানি দিয়ে ডাকছে। সুরঙ্গনা ফিরে তাকালো ঘাটের দিকে। নৌকার পাটাতনে দাঁড়িয়ে হরিহর মাঝি ব্যস্ত হয়ে চিৎকার করছে। নৌকার পাল তুলে শক্ত হাতে দাঁড় ধরে সে অপেক্ষা করছে। তোমার জীবন এই শয়তানদের হাতে নষ্ট হওয়ার জন্য নয়, প্রভুর সেবায় নিজেকে উৎসর্গ করার জন্য তোমার জন্ম। এই জীবন এভাবে শেষ হতে দিও না। মনে রেখো, তোমার মধ্যেই আমি বেঁচে থাকব। তোমার চোখে দেখব শ্রীকৃষ্ণের লীলাভূমি মথুরা বৃন্দাবন। তোমার মধুর শ্রীকৃষ্ণ কীর্তনের কথায় সুরে থাকবে আমার অস্তিত্ব। যাও যাও, আর দেরি করো না, যাও। সুরঙ্গনা চোখ মুছে উঠে পড়ল। আর সময় নষ্ট না করে দ্রুত পা চালালো ঘাটে বাঁধা হরিহরের নৌকার দিকে। ব্রজেশ্বরী মাটিতে লুটিয়ে পড়ে রইল। তার অশ্রু ভেজা চোখে মুখে খেলা করছে বিচিত্র এক হাসি। শেষবারের মতো প্রভুকে স্মরণ করছে সে। কৃষ্ণ 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 বলো, কৃষ্ণ বলো, কৃষ্ণ বলো, কৃষ্ণ 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 বলো। হরিহরের নৌকা কোশি নদীর বুকে ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো। এক করুণ সুর নদী উপকূলের শীতল বাতাসে পাক খেতে খেতে মেঘে ঢাকা আকাশে মিশে একসময় কোথায় যেন হারিয়ে গেল। 2001 সাল, মোহনপুর। গত কয়েকদিনে রিমঝিম আরও অনেক কিছুই দেখেছে। আরও কিছু অপরিচিত মুখ, আরও ঘটনার সাক্ষী হয়ে থেকেছে তার অবচেতন মন। স্মৃতিপটে ভেসে ওঠা বিচ্ছিন্ন ঘটনাগুলো সাজানোর পর রিমঝিমের এখন আর কিছুই অজানা নেই। এর মধ্যেই এখানকার কাজও শুরু হয়েছে। শহর থেকে একে একে বেশ কিছু কর্মচারী শ্রমিক রোজ এসে নিযুক্ত হচ্ছে। প্রাসাদের পূর্বের পরিত্যক্ত বাগানের শুকনো ঝোপঝাড় কেটে শ্রমিকদের ছাউনি করা হয়েছে। রিমঝিমের বেশিরভাগ সময় কাটে ওই ধ্বংসপ্রায় নাট মন্দিরে বসে। এখানে বসে বসেই সে হারিয়ে যাওয়া অতীতটাকে বারবার ঝালিয়ে নেয়। প্রিয় সখী রাজকুমারী সুরঙ্গনার কথা খুব মনে পড়ে। তারা একসঙ্গে এই নাট মন্দিরে, এই প্রাসাদের অলিন্দে কত সময় কাটিয়েছে। এক সময় তাদের সংকীর্তনে মুখরিত হয়ে থাকত এই নাট মন্দির। সে যেন এখনো স্পষ্ট দেখতে পায় কৃপাময় মুরলীধরের সেই নিখুঁত জীবন্ত পাথরের বিগ্রহ। একই সঙ্গে অতীতে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার কথা মনে পড়ে সুরঙ্গনার। তখনই তার শরীর লৌহ কঠিন হয়ে পড়ে, চোয়াল শক্ত হয়ে আসে। কি ভাবো এত এখানে বসে? হঠাৎ স্নেহর ডাকে রিমঝিমের ভাবনায় ছেদ পড়ল। কি এত ভাবো রিম এখানে এসে? আজকাল বেশিরভাগ সময় তোমাকে পাওয়া যায় এই পোড়ো মন্দিরে, না হলে সরোবরের সামনে। ব্যাপারটা কি বলো তো? ব্যাপার আর কিছুই না।
এই বাড়ির এই দুটো জায়গা আমার সব থেকে প্রিয়। উঠে আসে রিমঝিম। সহস্র বছর রোদে পুড়ে জলে ভিজে নানা প্রাকৃতিক দুর্যোগের সাথে মোকাবিলা করে এই প্রাসাদ আজও টিকে আছে। শুধুই কি নিজেদের অস্তিত্ব রক্ষার স্বার্থে, নাকি অন্য কিছু? এই যে মানুষগুলো যারা একসময় বসবাস করতেন এখানে, যারা এসেছিলেন এই রাজবাড়ির অতিথি হয়ে এবং হারিয়ে গেছেন কালের নিয়মে, তারা কি সত্যিই আর ফিরবে না? তবে কাদের প্রতীক্ষায় দিন গুনছে এই জীর্ণ প্রাসাদ? উফ, কি সব অদ্ভুত কথাবার্তা বলো না। এখানে এসে তোমার আকাশকুসুম কল্পনার চারা তরতরি বেড়ে উঠছে দেখছি। কি আর করি বলো, তুমি তো আর আমার সময় দাও না। সারাদিন তোমার কাজ নিয়েই ব্যস্ত থাকো, আমি একা ভূতের মতো ঘুরে বেড়াই এই প্রাসাদে আর এসব কল্পনার জাল বুনে সময় কাটাই। রিমঝিম কথা ঘোরানোর চেষ্টা করে। সরি ডার্লিং, কি করব বলো, এখানে কাজের প্রেশার এত বেড়েছে যে তোমায় একদম সময় দিতে পারছি না। ইনফ্যাক্ট আই ফিল গিল্টি। এখন মনে হচ্ছে তোমার এখানে না আনলেই ভালো হতো। আমার জন্য তুমি তোমার এতদিনের জব ছেড়ে চলে এলে। আরে স্নেহ, ডোন্ট বি আপসেট, আমি ভালোই আছি। আমি জাস্ট তোমার সাথে মজা করছিলাম। মোহনপুর আবার ভালোই লাগছে। কাল আবার দিনেশ আসছে ব্যাঙ্গালোর থেকে, বললেন এখানে এসে নাকি 2-1 দিন থাকবেন। দিনেশ মানে যিনি তোমায় অ্যাপয়েন্ট করেছেন এই কাজে? আই মিন এটা যার প্রজেক্ট? ইয়েস, অ্যান্ড হি উইল রিচ বাই টুমরো ইভিনিং। সতীশকে বলা হয়েছে ওপরে 2টি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে তার থাকার উপযুক্ত করে রাখতে। এখানে থাকতে তার আপত্তি নেই, বরং জানালো প্রজেক্ট স্পটে থাকলে তার সুবিধেই হবে। গ্রেট, আর কি, লেগে পড়ো। দেখো বসের অভ্যর্থনা যেন ত্রুটি না হয় কোনো। কৌতুকের হাসি ফুটে উঠল রিমঝিমের ঠোঁটে। লনের ধুলো উড়িয়ে একটা বিশাল গাড়ি এসে দাঁড়ালো সিঁড়ির কাছে। আগে থেকেই স্নেহ ও সাইটের কর্মচারীরা এসে জড়ো হয়েছিল। রিমঝিম পায়ে পায়ে এগিয়ে সকলের পিছনে এসে দাঁড়ালো। গাড়ির সামনে থেকে সতীশ বেরোলো। সে বেরিয়ে পিছনের গেট খুলে দিতে বেরোলো একটা অল্প বয়সী মেয়ে। তারপরে বেরোলেন মিস্টার পাখিরা। বয়স 40-এর বেশি হবে না। কাঁচা পাকা চুলের সঙ্গে পরিপাটি করে মাপা ফ্রেঞ্চ কাট দাড়িটা বেশ মানানসই। চোখে সানগ্লাস, লম্বায় প্রায় 6 ফুট। সব মিলিয়ে বেশ একজন সফল ব্যবসায়ী সুলভ চেহারা তাঁর। সকলে একে একে পরিচয় সেরে চলে গেল যে যার কাজে। রিমঝিম স্থানুর মতো দাঁড়িয়ে রইল এক কোণে। পরে স্নেহই আলাপ করিয়ে দিল তার সঙ্গে। স্মার্ট ও মডার্ন অল্প বয়সী মহিলা হলেন দীনেশ পাখিরার অ্যাসিস্ট্যান্ট মিস শবনম। দীনেশ ধনী ব্যবসায়ী হলে কি হবে, লোকটা বেশ হাসি খুশি। কর্মীদের সঙ্গে খুবই খোশ মেজাজে কথা বললেন। দম্ভের ছিটে ফোটাও প্রকাশ পায় না তার ব্যবহারে। এমন সদা হাস্যময় বসের সঙ্গে পরিচয় করে কর্মীরাও বেশ খুশি হলো। তারা দ্বিগুণ উদ্দীপনায় লেগে পড়ল তাদের কাজে। রিমঝিম বুঝল, ব্যবহার আর মিষ্টি কথায় কর্মীদের হাত করতে না জানলে হয়তো বড় ব্যবসায়ী হওয়া যায় না। সব মিলিয়ে দীনেশ পাখিরা লোকটা বেশ, কথাবার্তায় বেশ রসবোধ রয়েছে। স্নেহকে মজা করে বাংলা হিন্দি মিশিয়ে বললেন, अब समझा स्नेह बाबू, अपना ही बंजार देश में भी मनमोनाव कैसे टिका हुआ है। हाँ, अरे खूबसूरत बीबी संगे ताकले देश विदेश हर जगह में मन बधे रखा जाए, एक अजीब विल पावर मिलता है। দুপুরে খেতে খেতে অনেক গল্প করলেন দীনেশ বাবু। ব্যাঙ্গালোরের একটা প্রজেক্ট নিয়ে তাকে কিভাবে নাকানি চোবানি খেতে হচ্ছে সেই গল্পও বললেন। ये बहुत झुक्की का व्यवसाय बुझलेন মিসেস সেন। লোকজনকে টাকা খাইয়ে জমিনের সব মালিকদের পাওনা মিটিয়ে জমিন হাসিল করে কাজ শুরু করলাম। আর এখন কে না কে এক শরিক উড়ে এসে কেস ठोक दिया मेरे नाम पर। আমি নাকি লিগালি प्रोजेक्ट করছে, करोड़ों रुपए की प्रोजेक्ट अटक गया। আমি भी बहुत ढीठ আছে, वो जमीन मेरे हासिल कर ही ছাড়বে किसी भी कीमत पर। अरे हम तो কারোর পয়সা মারে না, सबका पैसा पाई टू पाई चुकी है, तबे वो जमीन रजिस्ट्रेशन हुई छिलो। अरे এখন এইসব ঝুট মুট का झमेला कहाँ सहन होता है। খাওয়া দাওয়া শেষ করে রিমঝিম তার ঘরে চলে এলো। স্নেহ দীনেশবাবুকে সাইড ঘোরাতে নিয়ে গেছে। পশ্চিমে 2টি ঘর বেশ পরিপাটি করে সাজিয়ে দেওয়া হয়েছে। একটিতে থাকবে দীনেশবাবুর অ্যাসিস্ট্যান্ট আর অপরটি দীনেশবাবুর জন্য। এতদিনে রিমঝিম বুঝেছে তার এখানে আসার কারণ। এই সমস্ত কিছুর পিছনে বিধাতার এক গূঢ় উদ্দেশ্য রয়েছে।
এবং রিমঝিম হলো সেই উদ্দেশ্য সাধনের মাধ্যম। গত জন্মের কিছু অসম্পূর্ণ কাজ এই জন্মে তাকে সম্পূর্ণ করতেই হবে। রিমঝিম তার ঘরে বিছানায় হেলান দিয়ে মোহনপুরের উপর লেখা এক বিদেশি পর্যটকের একটা আর্টিকেল পড়ছিল ম্যাগাজিনে। কিছুদিন হলো ম্যাগাজিনটা সতীশ এনে দিয়েছে রিমঝিমকে। এই বাড়ি ও মোহনপুরের বেশ কিছু বিচ্ছিন্ন ইতিহাস বর্ণনা করা রয়েছে এতে। ভজুয়া দরজার বাইরে এসে আওয়াজ দিতে সে উঠে এসে দরজা খুলল। দিদিমণি, খাবার তৈয়ার হয়ে গেছে, চলে আসেন। দাদাবাবু এসেছেন? না দিদিমণি, স্যার বললেন ও আয়েঙ্গে নেই আজ, শহরের কাজ শেষ করে কাল দোপহারে ফিরবেন। ম্যাগাজিনটা পড়তে পড়তে কখন যে রাত 8টা বেজে গিয়েছে খেয়ালই করেনি রিমঝিম। স্নেহ আজ ফিরবে না সেটা তো একবারও জানাইনি। ডিনার টেবিল রেডি করো, আমি আসছি। বেখেয়ালে বালিশের নিচে চাপা পড়ে যাওয়া মোবাইলটা বের করে দেখল স্নেহর 2টো মিসড কল, একটা টেক্সট। Stuck in an important meeting, won't be able to come. কল ব্যাক করলো রিমঝিম, কিন্তু ফোনটা বেজে গেল। একটা বিরক্তিসূচক শব্দ করে বিছানার উপর ফোনটা ফেলে খাবার ঘরের দিকে পা বাড়ালো সে। রিমঝিম নিচে এসে দেখল দীনেশ পাখিরা ও শবনম দুজনে ডিনার টেবিলে ওয়েট করছে। এমা, আপনারা কখন এলেন? আই এম সো সরি, আমার জন্য আপনাদের ওয়েট করতে হলো। স্নেহর সঙ্গে সঙ্গেই দীনেশবাবু শবনমকে সঙ্গে নিয়ে বেরিয়েছিলেন একটা বিশেষ কাজে। अरे आजिन आजिन, हम लोग भी जस्ट आए। स्नेह कलकत्ता गया हुआ है मिस्टर तनेजा के साथ, एक जरूरी मीटिंग है आज ही फिर तो, बट समहाउ मीटिंगটা ক্যান্সেল হয়েছে, সো হি উইল নট বি এবল টু রিটার্ন টুডে। কাল কাম খতম করে তবে আসবে। হ্যাঁ, স্নেহ টেক্সট করেছিল। চেয়ার টেনে বসলো রিমঝিম। एक्चुअली मैं कल लौट रहा हूँ, कल इवनिंग का फ्लाइट है, তাই जितना हो सके काम এগিয়ে দিয়ে ফিরতে চাইছি। তাই নাকি? আপনি কাল ফিরে যাচ্ছেন? হ্যাঁ মিসেস সেন, আমার এখনকার মতো কাজ করিবেন খতম। ব্যাঙ্গালোর কেসটার জন্য আমি টেন্সড আছে, দেখি ওখানে ঝামেলাটা মিটলে আবার আসবো। মিসেস সেন, আপনার রাতে অসুবিধে হলে আমি আপনার সাথে থাকতে পারি। আরে না না, ইটস ওকে, আমার একা থাকা অভ্যেস আছে, ডোন্ট ওয়ারি। আপনারা যখন কাল ফিরেই যাচ্ছেন, আজ তাহলে একটু গল্পগুজব হোক। দুদিন কিভাবে কেটে গেল বোঝাই গেল না। হ্যাঁ, এ তো ভালো কথা। সত্যি কাজের মধ্যে দুদণ্ড ভালো করে কথাও বলার সময় হয়ে ওঠেনি। খাওয়ার পরে একটু গল্পগুজব হলে মন্দ হয় না। विस्की तो चलता है मिस्टर सेन? ওই একটু আধটু। গ্রেট, দেন আফটার ডিনার শবনমের ঘরে চলে আসুন, ওখানেই আড্ডা হোক। সাউন্ডস গুড। ঘরে এসে ফ্রেশ হয়ে স্লিভলেস ড্রেসিং গাউনটা পরে আয়নার সামনে বসলো রিমঝিম। হালকা কাজল ও লিপস্টিকের টাচে রিমঝিমকে একটু বেশি আকর্ষণীয় ও আবেদনময়ী লাগছে। চোখ বন্ধ করে কয়েক সেকেন্ড চুপ করে বসে রইল রিমঝিম। তারপর এগিয়ে গেল শবনমের ঘরের দিকে। শবনম তার বিছানার সামনে একটা ছোট্ট টেবিল রেখে দুদিকে 2টো চেয়ার পেতে দিয়েছে, যার একটি দখল করে বসে রয়েছেন দীনেশ পাখিরা। ডিনার কে বাদ 1-2 পিক হুইস্কি না হলে আমার আবার ঘুম হয় না। টেবিলে রাখা 3টি গ্লাসে বরফ দিতে দিতে বললেন দীনেশ, রোজ একই রুটিন, তবে এমন মেহফিল হলে আবার 1-2 বেগ মে চিন্তা নেই। তবে স্যার, আপনার এবার একটু কমানো উচিত। হার্টের অবস্থা আপনার সুবিধের নয়, তাছাড়া হাই সুগার, কাজেই রোজ ড্রিঙ্ক করাটা আপনার স্বাস্থ্যের পক্ষে ঠিক নয়। আরে ছোড়ো, ऐसे डर डर के जीना भी क्या जीना। এই এখন আমার উমর 42, খুব জোর হলে আর 20 साल बाजबे। मेरे फैमिली में कोई भी 60 साल के ऊपर लास्टिंग করেনি। My grandfather died in 52 and my father lived to as of 55. So একবার ভেবে দেখেন। মানুষের জীবন বড় অনিশ্চিত জানেন। মৃত্যু কোথায় কখন লুকিয়ে আপনার জন্য অপেক্ষা করছে আপনি বুঝতেও পারবেন না। সুতরাং আগে থেকে এত কিছু ভেবে লাভ কি? যেটুকু সময় হাতে আছে ভালো করে বেঁচে নেওয়াই বুদ্ধিমানের কাজ। এক্স্যাক্টলি। আরে ये बात कौन समझाएगा इन लोगों को? আরে আপনি একটু বুঝিয়ে দিন না। রিয়েলি মিসেস সেন, আপনার হাজবেন্ড খুব লাকি। স্নেহ বাবু তো হমেশাই আপনার বুদ্ধির তারিফ করে থাকেন। মোহনপুরে আগে এসেছিলেন দীনেশবাবু? প্রসঙ্গ বদলালো রিমঝিম।
आया था, वो भी 1-2 दिन के लिए। স্পটটা দেখেই আমার ভালো লেগে যায়। আমরা এক দোস্তের সাহায্যে প্রপার্টিটা পেতে বেশি সময় লাগেনি। এই মোহনপুর আর এই রাজবাড়ির ইতিহাস সম্বন্ধে আপনার কিছু জানা আছে দীনেশবাবু? আরে ও সব হিস্ট্রি জানকার আমার কি কাজ বলে না। আমি হলাম গিয়ে বিজনেসম্যান, সির্ফ पैसे से मतलब है मेरा। প্রায় 500 বছরের ঐতিহ্যবাহী এক সম্পত্তির অস্তিত্ব নিশ্চিহ্ন করতে চলেছেন, অথচ আপনি জানেনই না তার ইতিহাস কি। অতীত মিটিয়ে দিলে বর্তমানের অস্তিত্ব কি আদৌ থাকে? রিমঝিমের গলায় অন্য সুর। আপনি জানলেনই না অতীতের কত ছোট বড় ঘটনার সাক্ষী হয়ে রয়েছে এই প্রাসাদ, কত মানুষের কোলাহল, হাসি, কান্না, জন্ম মৃত্যুর সাক্ষী রয়েছে এই প্রাসাদ। আর আপনারই আদেশে কয়েকটা ভারী যন্ত্রের ধাক্কায় ভেঙে মাটিতে মিশে যাবে সমস্ত কিছু। এসব পুরো বাড়ি নিয়ে ইমোশনাল হলে আমাদের চলে না। কোনো প্রপার্টির 500 সাল আগের কাহিনী হিস্ট্রি না জেনে কাজ করার মধ্যে কোনো ক্রিমিনাল অফেন্স আছে বলে তো আমার মনে হয় না। হাতের পেগটা শেষ করে বলল দীনেশ। তার চোখ দুটো লাল হয়ে এসেছে। গল্পে গল্পে ভদ্রলোক ক্রমাগত গলায় ঢেলে চলেছে। নেশায় সামান্য জিভটা জড়িয়ে এসেছে তাঁর। বেশ, বুঝলাম। আপনি বিজনেসম্যান, আপনার সব হেরিটেজ প্রপার্টির অতীত ঘাটার একদম সময় নেই, কিন্তু আমার প্রচুর আছে। আসলে এখানে আসার পর থেকে হাতে কোনো কাজ নেই, বুঝলেন, এক প্রকার অবসর যাপন করছি। তাই এই কয়েকদিনে এদিক সেদিক ঘুরে এখানকার লোকেদের সাথে কথা বলে বেশ কিছু গল্প এই রাজবাড়ির সম্পর্কে জানতে পেরেছি। বলতে পারেন এই রাজবাড়ির কিছু ইতিহাস আমার জানা হয়েছে। শুনতে চান তো বলি? ওয়াই নট, দারুণ হবে। এই সময় গল্প জমে যাবে জাস্ট। রাজা রাজরাদের কত সব ইন্টারেস্টিং গল্প হয়, শুনতে বেশ লাগে। আপনি বলুন। কিন্তু ভাই, জলটা তো শেষ। হাতের জগের জল গ্লাসে ঢেলে বলল রিমঝিম। তারপর জল নিয়ে আসতে ওঠার উপক্রম করতেই শবনম বলল, আপনারা আমার রুমে এসেছেন, সুতরাং আপনারা এখন আমার গেস্ট। আপনারা বসুন, আমি নিচে গিয়ে জল নিয়ে আসছি। শবনম জগ হাতে নিয়ে উঠে গেল। আপনি রাগ করবেন না মিস্টার পাখিরা, আমি আপনাকে হার্ট করতে চাইনি। টেবিলের ওপর রাখা দীনেশ পাখিরার হাতে আলতো করে স্পর্শ করে বলল রিমঝিম। দীনেশ রিমঝিমের চোখের মধ্যে কিছু একটা দেখল। তার সর্বশরীরে শিহরণ খেলে গেল। নেশাতুর চোখে অদ্ভুত সুন্দর লাগছে রিমঝিমকে। আপনার মতো সুন্দরীদের উপর গুসা করে থাকা যায় না মিসেস সেন। রিমঝিম বুঝলো কাজ হয়েছে। একটা লাজুক হাসি হাসলো সে। अरे जितना भी हट कर लीजिए, আপনার এই হাসির কাছে সব দর্দ, সব গুসা মেল্ট হয়ে যায়। চেয়ারটা টেনে একটু কাছে ঘেঁষে বসলো রিমঝিম। এমন সময় হাত লেগে রিমঝিমের গ্লাসটা টেবিলের নিচে পড়ে ভেঙে গেল। ইস, চা, গ্লাসটা ভেঙে গেল। আরে নড়বেন না, দাঁড়ান, কাঁচের টুকরোগুলো সরিয়ে নিই। ওয়েট, मैं और एक ग्लास আনছে। দীনেশ উঠে যেতেই প্রায় বিদ্যুৎ বেগে বুকের ভিতর থেকে একটা কাগজ বের করে তার ভাঁজে রাখা সাদা পাউডারের মতো গুঁড়ো শবনমের গ্লাসে ঢেলে ভালো করে নেড়ে দিল রিমঝিম। তারপর কাঁচের টুকরোগুলো সন্তর্পণে তুলে বাস্কেটে ফেলে দিল। কিছুক্ষণের মধ্যেই শবনম ফিরে এলো এবং তারা যে যার আসন গ্রহণ করল। এখানে আসার পর থেকে এখানকার সম্বন্ধে জানার ইচ্ছে প্রবলভাবে বেড়েছিল আমার, আর সেই ইচ্ছের তাগিদেই অনেক কিছু জেনেছি। গল্প বলার ভঙ্গিতে শুরু করলো রিমঝিম। প্রায় 500 বছর আগে এই রাজ্যের নাম ছিল বরেন্দ্রভূমি। বাংলায় তখন রাজত্ব করতেন শাহী নবাব রুকুনউদ্দিন বরবক শাহ। সাম্রাজ্য দখলের পিপাসায় মত্ত নবাবের প্রতিবেশী রাজ্যগুলো দখল করতে খুব বেশি সময় লাগলো না। পশ্চিমে ত্রিবেণী, কর্ণসুবর্ণ, চন্দ্রকেতুগড় এবং চন্দ্রদ্বীপ, কর্মান্ত, শ্রাবস্তি একে একে তার দখলে চলে আসতে থাকে। সে সময় পূর্বের সবথেকে শক্তিশালী রাজ্য ছিল কামরূপ, কিন্তু বর্বকের বিচক্ষণ সেনাপতি ইসমাইল গাজীর দক্ষতার সামনে কামরূপের বিশাল সামরিক শক্তি মুখ থুবড়ে পড়ল এবং কামরূপ রাজ্য নবাবের দখলে চলে এলো। কামরূপ রাজকন্যা সুরঙ্গনা ছিলেন পরমা সুন্দরী। তার রূপে মুগ্ধ হয়ে নবাব বর্বক তাকে অপহরণ করে এনে তোলেন তার সদ্য দখল করা বরেন্দ্রভূমির প্রাসাদে, মানে বর্তমানে আমরা যেখানে বসে আছি। তারপর রিমঝিম তার দিকে তাকিয়ে হাসলো, তারপর দম নিয়ে আবার শুরু করলো। রাজকুমারী সুরঙ্গনা ছিলেন কৃষ্ণ ভক্ত।
তার স্বপ্ন ছিল কৃষ্ণ সেবায় নিজেকে উৎসর্গ করা। হয়তো মহাপ্রভু চৈতন্যদেবের আগে তিনিও চেয়েছিলেন বঞ্চিত দুস্থ দুঃখীদের মধ্যে কৃষ্ণপ্রেমের সুধারস বিলিয়ে দিয়ে একদিন নীলাচলের সমুদ্রে মিলিয়ে যেতে। তার সমস্ত স্বপ্ন ধুলোয় মিশে যেতে বসেছিল এই বরেন্দ্রভূমিতে এসে। এখানেই ভাগ্যক্রমে তার সাথে পরিচয় হয়ে যায় এক আত্মভোলা কৃষ্ণভক্ত বষ্টুমী ব্রজেশ্বরীর সাথে। সুরঙ্গনার এই অসহায়তায় একমাত্র অবলম্বন হয়ে ওঠে সে। তারই অনুপ্রেরণায় সে তার হারিয়ে যাওয়া স্বপ্ন আবার দেখতে থাকে, নতুনভাবে বাঁচার তাগিদ খুঁজে পায়। ব্রজেশ্বরী একদিন অন্তঃপুরের এক দাসীর মুখে শোনে এই প্রাসাদের একটি গুপ্ত পথ আছে, যে গুপ্ত পথ দিয়ে সরাসরি প্রাসাদের বাইরের নদীর তটে পৌঁছে যাওয়া যায়। এক বিভীষিকাময় ঝড়ের রাতে অন্তঃপুরের সেই দাসীর সাহায্যে প্রাসাদের গুপ্তপথ খুঁজে বের করে তারা। তারপর সেই গুপ্তপথ দিয়ে ব্রজেশ্বরী সুরঙ্গনাকে দুর্গের বাইরে নিয়ে আসে। কুশী নদীতে ব্রজেশ্বরীর লোক নৌকা নিয়ে অপেক্ষা করছিল আগে থেকেই। পরিকল্পনা ছিল নদী পেরিয়ে কুশীনগরে গিয়ে গা ঢাকা দেবে তারা। পরে সময় সুযোগ বুঝে গৌড়ের উদ্দেশ্যে রওনা করবে। নদীর সমতল বালুতট দিয়ে পালানোর সময় দুর্গের এক রক্ষী মশালের আলো দেখে ফেলে। ব্রজেশ্বরীর তৎপরতায় সুরঙ্গনা পালাতে সক্ষম হলেও ঘোর সওয়ার সৈন্যদের হাতে ধরা পড়ে যায় ব্রজেশ্বরী। রিমঝিম এক দৃষ্টে দিনেশের দিকে তাকিয়ে গল্প শুনিয়ে যাচ্ছিল। তার চোখ দুটো শীতল অথচ দৃঢ়। পাখিরাও মন দিয়ে গল্পটা শুনছিল এতক্ষণ। রিমঝিম এবার পাশে শবনমের দিকে তাকালো। হুইস্কিতে মেশানো ঘুমের ওষুধে কাজ দিয়েছে। তার অসার দেহ এলিয়ে পড়েছে বিছানার উপর। এরপর কি হলো বলতে পারেন? वो नवाब गुस्से में आके उसके सर धड़ से अलग कर दिया और क्या? नहीं, उससे भी बुरा। রিমঝিম চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। আপনি চললেন কোথায়? কাহিনী তো খতম হয়নি এখনো। বষ্টমীর কি হলো সেটা জানতে হলে আপনাকে আমার সাথে আসতে হবে যে। দিনেশও উঠে পড়লেন। নেশায় তার পাটা টলে গেল একবার। চলুন, কোথায় যেতে হবে? পাখিরাকে নিয়ে প্রাসাদের সামনের অংশে এনে দাঁড় করালো রিমঝিম। রিমঝিম এগিয়ে গিয়ে একটা বিশেষ জায়গায় গিয়ে দাঁড়ালো। নবাব খবর পেয়ে আগে কাঁপতে কাঁপতে অন্দরমহল থেকে বেরিয়ে এসে ঠিক ঠিক এই জায়গাটায় দাঁড়ালেন। এই আপনি যেখানে দাঁড়িয়ে আছেন এই জায়গাটায়। প্রায় নাটকীয় ভঙ্গিতে রিমঝিম বোঝাতে লাগলো পাখিরাকে। তাকে দেখে মনে হয় এখন সে যেন তার মধ্যে নেই। তার মধ্যে ভর করেছে এক অন্যজন। সেই জনের পরিচালিত এক রঙ্গমঞ্চের সে এক অভিনেত্রী মাত্র। বেগারা দৌরাত, তোর এই গুনহার শাস্তি কি হতে পারে জানিস? বলেছিলেন নবাব। তার প্রত্যুত্তরে ব্রজেশ্বরী একটা তাচ্ছিল্যের হাসি হেসেছিল শুধু। রাজকুমারী কোথায়? জবাব দে, বল বল, রাজকুমারী কোথায় পালিয়েছে? শয়তান, তুমি যদি ভেবে থাকো আমি বাধ্য মেয়ের মতো তোমায় রাজকুমারীর হদিশ দেব, তবে তুমি ভুল করছো। তার যেখানে থাকা উচিত সে সেখানেই পৌঁছে গেছে। অকম্পিত কণ্ঠে জবাব দিয়েছিল ব্রজেশ্বরী। তাহলে তুই বলবি না? কখনোই না। প্রায় দুটি চরিত্রে নিপুণভাবে অভিনয় করে বোঝাচ্ছে রিমঝিম। ওর মধ্যে যেন নাটকের ভূত ভর করেছে। দিনেশ পাখিরাও অদ্ভুত স্থিরভাবে ব্যাপারগুলো দেখে চলেছেন। বিচিত্র মন্ত্র বলে তার সামনে ঘটে যাওয়া ঘটনার চিত্রগুলো ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে যেন। একটা বিশ্রী হাসি হেসে নবাব বলেছিল, কোথায় পালাবে? হো সকে তো দোচখের দ্বার থেকে আমি ওকে ধরে আমার পায়ের সামনে এনে ফেলবো। নবাব রুকুনুদ্দিনের পেঞ্জে সে রেহাই এ তো আসান নয়। তোমাদের মতো লোভী শয়তানরা দোচখের দ্বার রুখে বসে আছে। ওখানে রাজকুমারীর জায়গা কই? তাকে ওখানে পাবে না। মেরে নজरों के सामने से इस बदतमीज को ले जाओ। चाबुकेर खाए अच्छे से तमीज सीखिए काजल सरोवरेर पानी में फेंक दो। নবাব, এই জন্মে তুমি রাজকুমারীকে পাবে না। সে তার স্বপ্ন সাগরে পাড়ি দিয়েছে। তার সন্ধান কেবল প্রভুর কাছে। সেই কেবল জানে তার ঠিকানা। যুদ্ধ জয়ের হাসি হেসেছিল ব্রজেশ্বরী। রক্ষীরা তাকে টানতে টানতে নিয়ে চলল কাজল সরোবরের দিকে। রিমঝিম হাঁটতে লাগলো অন্ধকারে। সম্মোহিতের মতো তাকে অনুসরণ করলো পাখিরা। দূরে প্রাসাদের পশ্চিমের জঙ্গল থেকে শিয়ালের ডাক ভেসে আসছে।
শুকনো পাতার উপর সরসর শব্দ করে শীতল ঝোড়ো হাওয়া বইছে। আকাশের রূপোর থালার মতো চাঁদ কখন মেঘের আড়ালে চলে গেছে কেউ বলতে পারে না। ঝোপঝাড়ের উপর থেকে পাগলের মতো এগিয়ে কাজল সরোবরের উঁচু পাড়ে এসে দাঁড়ালো রিমঝিম। ঠিক এইখানে, এই যে এইখানটায় এক বিশাল পাথরের সাথে বাঁধা হয়েছিল আমাকে। উত্তেজনায় ব্রজেশ্বরীর জায়গায় নিজেকে বসিয়ে ফেলল রিমঝিম। তারপর যখন দুটো পাষণ্ড চাবুকের প্রচণ্ড আঘাতে আমার শরীর কেটে ফালা ফালা করে ফেলছিল, তখন যন্ত্রণায় আমার দেহ অসাড় হয়ে এলেও মুখ থেকে বেরিয়ে এসেছিল কৃষ্ণ নাম। হে প্রভু, হে মুরলীধর, আমি আসছি তোমার কাছে, আমায় গ্রহণ করুন। ব্রজেশ্বরীর শেষ আকুতি রিমঝিমের মুখে শোনা গেল। রিমঝিমের কণ্ঠে ফুটে উঠল ব্রজেশ্বরীর সেই গান। সূর্যে কৃষ্ণ, নিম্নে কৃষ্ণ, ঊর্ধ্বে কৃষ্ণ, চন্দ্রে কৃষ্ণ। দীনেশ চোখের সামনে এখন যাকে দেখছেন তার সঙ্গে তার পরিচিতা রিমঝিমের বিস্তর তফাৎ। অদ্ভুত জাদুতে রিমঝিমের পোশাক পরিচ্ছদ, বেশভূষা সব বদলে গিয়েছে। ব্রজেশ্বরীর কপালে চন্দনের রসকলি আঁকা, ধুলোয় মাখা বিশাল চুল মুখের দুপাশে এসে পড়েছে, গলায় তার মোটা তুলসীর মালা। এ কাকে দেখছেন দীনেশ? দীনেশের বুদ্ধি শুদ্ধি লোপ পেয়েছে যেন। এখন তিনি কোথায়, কি তার প্রকৃত পরিচয় কিছুই বোঝার মতো ক্ষমতা নেই তার আর। প্রকৃত অর্থে তিনি কে? তিনি এক সফল মারোয়ারি বিজনেসম্যান দীনেশ পাখিরা, না বঙ্গভূমির বিধ্বংসী শাহী নবাব রুকনুদ্দিন বরবক? এটা মোহনপুরের পৌর রাজপ্রাসাদ নাকি উৎসবের সাজে সুসজ্জিত আলোকোজ্জ্বল বরেন্দ্রভূমি? চারিদিকের অযত্নে বেড়ে ওঠা আশাওড়ার জঙ্গল, কাটা ফুলের ঝোপ কিছুই আর নেই। শতাব্দী ধরে রহস্যময় অন্ধকার মাথায় পুঞ্জীভূত হয়ে দাঁড়িয়ে থাকা মহিরুহগুলো আর দেখা যাচ্ছে না। সরোবরের পাড়ে চোখে পড়ে না দাঁত বের হয়ে থাকা প্রাচীন ধ্বংসাবশেষ। সেখানে জায়গা করেছে শ্বেত শুভ্র মর্মর সোপান শ্রেণী। এক অদ্ভুত মায়াবী দ্যুতি ছড়িয়ে পড়েছে ধীরে ধীরে সরোবরের চারিদিকে। বর্তমান, অতীত না ভবিষ্যৎ? না, এই তিনটি ক্রমই একই সঙ্গে ঘটে চলেছে সমান্তরালভাবে। এক বিচিত্র বৃত্তের মধ্যে আবদ্ধ হয়ে গেছে দীনেশ, যেখান থেকে বর্তমান, ভূত, ভবিষ্যৎ আর ভিন্ন করা যায় না। যে কোনো বর্তমানের চরিত্র অতীত বা ভবিষ্যতের যে কোনো ঘটনা চাক্ষুষ করতে পারে। সব কিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছে তার। চারিদিকে কত মানুষ, কত মুখ। চারপাশের সশস্ত্র সৈন্য লোহার বর্ম পরে তার মুখের দিকে চেয়ে আছে। সিংহর দ্বারে দামামা বাজছে, অসংখ্য কোলাহল ঘিরে ধরেছে তাকে। তার মাথা যেন এক্ষুনি ফেটে যাবে। অসহ্য যন্ত্রণা, কত মানুষের কান্না, কত রক্ত, আগুন, রণক্ষেত্র। আর সহ্য করতে পারলেন না তিনি। চোখ বন্ধ করে কানে হাত দিয়ে মাটিতে বসে পড়লেন। বন্ধ করো এইসব, আমাকে যেতে দাও। আমি আর পারছি না, আমি পাগল হয়ে যাবে। রিমঝিম এগিয়ে এলো তার দিকে। শক্ত হাতে দীনেশকে ধরে তুলল সে। তারপর বলল, মনে পড়লো কিছু? আমি কিছু মনে করতে চাই না। মুঝে ছোড় দো। ছেড়ে দেওয়ার জন্য তো আপনাকে এখানে নিয়ে আসা হয়নি নবাব রুকনুদ্দিন বরবক শাহ। আপনার কৃতকর্মের ঋণ শোধাতে হবে যে, নইলে এই প্রাসাদ থেকে আমার মুক্তি নেই। कौन हो तुम? छोड़ दो। যে অসহায় নারীটিকে চাবুকের আঘাতে আঘাতে ক্ষতবিক্ষত করে পাথরের সাথে বেঁধে কাজল সরোবরে নিক্ষেপ করেছিলেন, সেই গোবিন্দ দাসী ব্রজেশ্বরী বষ্টুমীকে এত সহজে ভুলে গেলেন নবাব? ক্রমেই অতীত আবার বদলে গিয়ে দীনেশকে নিয়ে এসে ফেলল শীতল অন্ধকার ঘেরা
কঠিন বাস্তবের ঝোপঝাড় বেষ্টিত পাথুরে জমির ওপর। চারিদিকের গাছপালা যেন কোনো এক গূঢ় মন্ত্র বলে জেগে উঠেছে আবার। তারা এগিয়ে আসছে দীনেশের দিকে, মাথায় রহস্যময়ী অন্ধকার নিয়ে এগিয়ে আসছে বিশাল বট অশ্বত্থের গাছগুলো। অক্টোপাসের মতো জড়িয়ে ধরতে চাইছে দীনেশকে শক্ত সর্পিল স্তম্ভমূল দিয়ে। দীনেশ গলা ফাটিয়ে চিৎকার করতে চাইছে। সে চাইছে এই অলৌকিক নাট্যমঞ্চ থেকে পরিত্রাণ পেতে। সে চাইছে তার গলার স্বর একবার কারোর কানে গিয়ে পৌঁছায়, একবার কেউ এগিয়ে এসে শেষ রক্ষা করুক। কিন্তু তার নিজের ইন্দ্রিয়ের বশে নেই তার শরীর। চাইলেই কি সম্ভব? গলায় স্বর বেরোচ্ছে কই? শত চেষ্টা করেও একটা শব্দও বেরোচ্ছে না তার মুখ থেকে। দম বন্ধ হয়ে আসছে দীনেশের। স্তম্ভ মূলগুলো গলায় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে তার। চোখগুলো ঠিকরে বেরিয়ে আসতে চাইছে। হাত পা অবশ হয়ে আসছে দীনেশের। সামনে দাঁড়িয়ে থাকা রিমঝিমের পরিতৃপ্তির হাসি দীনেশের শরীরের বোধবুদ্ধি ফালা ফালা করে দিচ্ছে। মেঘে ঢাকা কালো আকাশে চোখ ঝলসানো বিদ্যুৎ খেলে গেল এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। তীরের ফলার মতো বৃষ্টির ফোঁটা উন্মত্ত হাওয়ার সঙ্গে ধেয়ে এসে দীনেশের শরীরে মিশে যেতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই এক প্রলয়ঙ্কর মেঘের শব্দে ঢাকা পড়ে গেল দীনেশের শেষ আর্তচিৎকার। এক করুণ কণ্ঠে একটি অতি পরিচিত গান ভেজা বাতাসে অনুরণিত হতে হতে সারা মোহনপুরে ছড়িয়ে পড়ল। অঝোর ধারার শীতল ফোঁটা 500 বছরের পোড়ো প্রাসাদের তৃষ্ণার্ত মাটিকে শান্ত করল। সেই রাতের অসময়ের বর্ষায় খুব ভিজেছিল স্মৃতি বিজড়িত এক প্রাচীন রাজপ্রাসাদ, আর তৃপ্ত হয়েছিল কাজল সরোবর। এতক্ষণ আপনারা শুনলেন লেখক শ্রী সুদীপ্ত নস্করের কলমে একটি কাহিনী, কাজল সরোবর। আমাদের কাজ আপনাদের ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে ভুলবেন না। পরের দিন আবার আমরা ফিরে আসব নতুন কোনো গল্প নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।